বলেছি না খাবো না, উঠুন, চলুন এখান থেকে। সামিন বুঝতে পেরেছে আলোকে শান্ত করা যাবে না, চুপচাপ বিল মিটিয়ে উঠে দাঁড়ায়। ওয়েটার ইংরেজিতে বলে, অসুবিধা কি হয়েছে স্যার? এই খাবারগুলো কি করব? আপনি গিলুন বোকারাম। কপাল কুঁচকে ওয়েটারকে কথাটা বলে সামিন আলোকে নিয়ে বেরিয়ে আসে। শহরের একটা ব্যস্ত রাস্তা ধরে হাঁটছে দুজন। এখানে এখনো প্রচুর লোকজন, রাতে সিঙ্গাপুর উপভোগ করছে সবাই। সামিন আর চোখে আলোকে দেখে বলে, এই আসিয়া, স্ট্রিট ফুড খাবে? এখানে খুব ভালো চাইনিজ, কোরিয়ান স্ট্রিট ফুড পাওয়া যায়। হ্যাঁ, ওই ব্যাঙ সেদ্ধ আর সাপের কাবাব। না ভাই, মাফ করুন। সামিন হেসে ফেলে, তারপর বলে, না না, ওসব না। ভেজ কিছু খেয়ে মুগ্ধ হবে। আমি কিছু খাবই না, আমার বমি পাচ্ছে। আচ্ছা চলো, একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টেই ঢুকি। প্লিজ চলো, আমার ভীষণ খিদে পেয়েছে। আলো সামিনের দিকে তাকায়। লোকটার জন্য খুব মায়া হচ্ছে হঠাৎ। অনেকটাই সাফার করছে আলোর জন্য, অথচ কত শান্ত এবং স্বাভাবিক আচরণ করছে। এত ধৈর্য পুরুষের থাকে? কিছুক্ষণ তাকিয়ে থেকে আলো নরম গলায় বলে ওঠে, চলুন। একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে বের করে দুজনেই রাতের খাবার খেয়ে নেয়। এখন হোটেলে ফিরতে হবে, কাল সকালে ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট। দুজনাই হাঁটছে। আলো কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আমি সবকিছু নিয়ে একটু বেশি সিন ক্রিয়েট করি, তাই না? সামিন আলোর মুখের দিকে অবাক হয়ে তাকায়, তারপর বলে, না তো, তবে গালাগালটা বেশি দাও। আলো নিশ্চুপ। সামিন একটা ক্যাব বুক করতে চায়। আলো সামিনকে থামিয়ে দিয়ে বলে, আমি হাঁটতে চাচ্ছি, পরিবেশটা ভালো লাগছে। সামিন হাসে। দুজনে আবারও হাঁটতে থাকে। এই রাস্তাটা নিরিবিলি। এখান থেকে তাদের হোটেলে যেতে 20 মিনিট সময় লাগবে। চারিদিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ আলো দাঁড়িয়ে পড়ে। রাস্তার একপাশে কিছু মেয়েরা অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। মেয়েগুলো অল্প বয়সী, দৃষ্টিকটু পোশাক পরে মেকআপ করেছে। সামিন আলোকে দাঁড়িয়ে পড়তে দেখে নিজেও দাঁড়িয়ে পড়ে, তারপর আলোকে বলে, কি দেখছো? ওরা এইভাবে সেজেছে কেন? এইভাবে দল বেঁধে দাঁড়িয়ে আছে কেন? কোনো ফেস্টিভ্যাল ওদের আজ? সামিন আলোর কথায় মেয়েগুলোর দিকে তাকাতেই থতমত খেয়ে যায়। আলো কৌতূহলী দৃষ্টিতে দেখছে মেয়েগুলোকে। সামিন নিচু স্বরে বলে ওঠে, ওরা বদ মেয়ে। আলো, চলো এখান থেকে। আলো অবাক হয়ে বলে, বদ মেয়ে মানে? কেমন বদ মেয়ে? প্রস্টিটিউট। গলায় স্বর আরও নিচু করে সামিন বলে। আলো চমকে ওঠে। এত সুন্দর সুন্দর মেয়েগুলো বাজে মেয়ে। কত হবে বয়স? আলোর বয়সী মনে হচ্ছে। আলোর হতভম্ব ভাব কাটছে না। সামিনের দিকে তাকিয়ে বলে, ওরা এই কাজ করে কেন? ওরা পড়াশুনো করে না? আলো শিশুসুলভ প্রশ্নে সামিন আলোর চোখের দিকে তাকায়, তারপর পড়াশোনা করে সম্ভবত। পড়াশোনার পাশাপাশি এসব করে। পড়াশোনার পাশাপাশি এসব করবে কেন? আরো অনেক কাজ আছে। এতই যখন টাকার দরকার, এরা উদ্যোক্তা হতে পারে না? সামিনের বড্ড হাসি পাচ্ছে। সে তার হাসি চাপিয়ে রেখে বলে, উদ্যোক্তা হয়ে কি করবে? তোমার মতো জলপাই আর চালতার আচার বানিয়ে বিক্রি করবে? কিন্তু সিঙ্গাপুরে আচারের চাহিদা নেই। আলো, তাহলে অন্য কাজ করবে, খেটে খাবে, সম্মানের কোনো কাজ করবে। ওরা এসব করেই স্বাচ্ছন্দ্য বোধ করে। আলো, কেউ কেউ শখের বশেও করে। আলো চুপ করে থাকে। তার মাথা ব্যথা হয়ে গেছে ওইসব মেয়েদের এমন বিকৃত রুচিবোধের কথা শুনে। সামিন বলে, চলো হোটেলে ফেরা যাক। আরেক সময় ওদের সাথে দেখা হলে তুমি উদ্যোক্তা হবার পরামর্শ দিও ওদের। হাঁটতে হাঁটতে দুজন অনেক দূরে চলে যায়, প্রায় হোটেলের কাছাকাছি। রাস্তায় কোনো লোকজন নেই বললেই চলে, শুধুমাত্র তারা দুজন। দূরে কিছু চাইনিজ লোক দাঁড়িয়ে আছে তাদের দিকে তাকিয়ে। আলোর দিকে কেমন লোভাতুর দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। আলো নিজেকে সামিনের পেছনে লুকিয়ে হাঁটতে থাকে। সামিন বুঝতে পেরে হাতের ফোনটা বন্ধ করে আলোর হাত ধরে। আলো চমকে উঠলেও শান্ত হয়ে থাকে। তারা দুজন চাইনিজ গ্যাং অতিক্রম করতেই যাচ্ছিল, তখনই তাদের মধ্যে থেকে একজন ইংরেজিতে বলে ওঠে, নাও। সামিন আর আলো দাঁড়িয়ে যায়। লোকগুলো দ্রুত পায়ে হেঁটে সামিনের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। ওদের মধ্যে যে দলপতি, সে সামিনকে ইংরেজিতে বলে, কোথা থেকে এসেছো? তাতে তোমাদের কি? পথ ছাড়ো। দলপতির চামচাগুলো আলোকে দেখছে, সবার চোখে মুখে লালসা। আলোর গা ঘিন ঘিন করছে, দাঁতে দাঁত চেপে বাংলায় বলে, চোখ উপরে, একেবারে গুলতি খেলবো। ইঁদুর খেকো, লাফাঙ্গার দল। সামিন আলোর দিকে তাকায়। চাইনিজ গ্যাংয়ের দলপতি কৌতূহলী হয়ে ওঠে, সামিনের দিকে তাকিয়ে বলে, কি বলেছে তোমার ওয়াইফ? বলো বুঝিয়ে। ও বলছে ভাইয়ারা আমাদের যেতে দিন। দেবো, যেতে দেবো। আগে ক্যাশ বের করো। সামিন দাঁত খেঁচি এগিয়ে দলপতির মুখোমুখি দাঁড়ায়, তারপর বলে, এখান থেকে কেটে পড়ো এক্ষুনি। সামিনের হুমকিতে সবাই হাসতে শুরু করে। সাথে সাথে পকেট থেকে চাকু বের করে আলো আর সামিনকে দেখাতে থাকে। আলো চমকে ওঠে। দলপতি সামিনকে বলতে থাকে, এটা কি তোমার ওয়াইফ নাকি কিনেছো আজ রাতের জন্য? কোন দেশের?
দাম কত পেরেছ? কথাটা বলে দলপতি শেষ করতে পারে না। সামিন তৎক্ষণাৎ তার নাক বরাবর একটা ঘুষি মেরে দেয়। দলপতির নাক দিয়ে রক্ত ঝরছে। তার সাঙ্গপাঙ্গরা এসে সামিনকে ধরে ফেলে। আলো আতঙ্কে জমে যায়, চেঁচিয়ে বলে, ছেড়ে দাও নাকি? দেব, তোমার গোল্ডগুলো আমাদের দিয়ে দাও। সামিন দুজনের সাথে ধস্তাধস্তি করছে নিজেকে ছাড়িয়ে নিতে। আলোর ভয়ার্ত দৃষ্টিতে দলপতির দিকে তাকিয়ে থাকে। দলপতি বলে, গোল্ডগুলো দাও, তোমার গলার ওই লকেটটা দাও। আলো আতঙ্কিত মুখে এদিক ওদিক তাকিয়ে লকেটটা খুলে দেয়। সামিন তখনও ধস্তাধস্তি করে যাচ্ছে। দলপতি বিরক্ত ভঙ্গিতে আলোকে বলে, তোমার স্বামী শুধু শুধু এত পরিশ্রম করেছে, আমাদের গোল্ডগুলো দিয়ে দিলেই আমরা চলে যাব। আলো সামিনের দিকে তাকায়। দলপতি বলে, তোমার হাতের গোল্ডগুলো দাও। আলো অসহায়ের মতো একবার সামিনকে একবার দলপতিকে দেখে, তারপর নিজের হাতের বালা দুটোর দিকে তাকায়। কিছুক্ষণ চুপ করে থেকে কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, এগুলো নেবেন না প্লিজ। এগুলো আমার শাশুড়ি মায়ের। এই দুটোর সাথে আমার স্বামীর ইমোশন জড়িয়ে আছে। আলো শুকনো মুখে সামিনের দিকে তাকায়। সামিন তার দিকে তাকিয়ে আছে, মনে মনে বলে ওঠে, তুমি আমার ইমোশন নিয়ে ভাবছো আছিয়া? আলো বারবার রিকোয়েস্ট করতে থাকে চাইনিজ লোকটাকে। সামিন ধস্তাধস্তি বন্ধ করে আলোকে ঠান্ডা গলায় বলে, একদম ওর কাছে অনুরোধ করবে না, একদম না। আলো সামিনের দিকে তাকায়। সামিনকে অস্বাভাবিক শান্ত লাগছে এখন। এমন সময় সেখানে একটা পুলিশ ভ্যান চলে আসে। চাইনিজ লোকগুলো সামিনকে ছেড়ে দিয়ে আতঙ্কিত মুখ নিয়ে আশেপাশে তাকায়। কবসগুলো বের হয়ে আসে। চাইনিজ গ্যাং পালানোর পথ খুঁজে পায় না। এসে সবকটাকে ধরে ফেলে কবসগুলো। অফিসার সামিনের দিকে তাকিয়ে বিনয়ের সাথে বলে, এক্সট্রিমলি সরি ম্যান, আপনার লোকেশনটা বুঝতে একটু সময় লেগেছে। সামিন গায়ে ঝাড়া দিয়ে বলে, আপনাদের দেশে এসব হচ্ছে? সিরিয়াসলি? অবিশ্বাস্য। পুলিশ অফিসার লজ্জিত ভঙ্গিতে বলে, স্যার, এখানে চায়না টাউনের কিছু লোক খুব উগ্র, এদের কন্ট্রোল করা খুব মুশকিল। আর তার উপরে এখন টুরিস্টদের চাপ একটু বেশি। এই যে এগুলোকে দেখছেন, এরা পেশায় মেছেও লুকিয়ে লুকিয়ে মিথের বিজনেস করে। এরা রিসেন্টলি জেল থেকে বেরিয়েছে। সবগুলো হারামজাদা। আমরা লজ্জিত। সামিন হেসে পুলিশ অফিসারকে বলে। ইটস ওকে। তারপর ঘুরে চাইনিজ দলপতির মুখোমুখি দাঁড়ায়। দলপতির হাত থেকে থাবা মেরে আলোর লকেটটা নিয়ে বলে, এটা আমার বউয়ের। আলো অবাক হয়ে আশেপাশে তাকাচ্ছে। চাইনিজ গ্যাংকে ভ্যানে তোলা হয়। আলো সাহস পেয়ে এক নাগারে কিছু গালাগালি দিয়ে দেয় চাইনিজ লোকগুলোকে। পুলিশের লোকগুলো আলোর দিকে অবাক চোখে এক পলক তাকিয়ে চলে যায়। সামিন ঘুরে আলোর দিকে তাকিয়ে বলে, ওদের বাংলায় গালি দিচ্ছ কেন? ওরা তো কিছুই বুঝলো না। আলো প্রায় ছুটে এসে সামিনের ডান হাত ধরে উল্টে পাল্টে দেখতে থাকে। কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে বলে, আঘাত লাগেনি তো চাকুর? সামিন চুপচাপ আলোকে দেখতে থাকে। আলো সামিনের দিকে তাকিয়ে বলে, পুলিশ কিভাবে টের পেলো? সামিন মৃদু হেসে পকেট থেকে ফোনটা বের করে আলোকে দেখিয়ে, ওরা যখন আমাদের দিকে আসছিল তখনই কিছুটা আন্দাজ করতে পেরে এই অ্যাপসে ঢুকে কাছের চেকপোস্টে আমার লোকেশন পাঠিয়ে ফোনটা পকেটে ঢুকিয়েছিলাম। সাবধানের মার নেই। সিঙ্গাপুরের নিয়ম শৃঙ্খলা আইন সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই। মোস্ট ডেভেলপড অ্যান্ড সেফেস্ট কান্ট্রি। আলো শুকনো গলায় বলে, কিসের সেফেস্ট? রাত এতটাও গভীর না, অথচ কতটা বিপদে পড়তে যাচ্ছিলাম আমরা। এরকম টুকটাক অপরাধী সব জায়গায় ঘুরে বেড়ায় আলো। আর তাছাড়া ড্রাগ অ্যাডিক্ট ওরা। ওরা এত কিছু ভেবে অপরাধ করতে নামে না। জেলে যাওয়া আসা লেগে থাকে ওদের, তাই ভয় পায় না সহজে। আলো চুপ করে সামিনের হাতের দিকে তাকিয়ে আছে। সামিন বলে, হাতে কিছু হয়নি আমার, রিল্যাক্স। আলো চোখ সরিয়ে নেয়। সামিন রেগে রেগে বলে, ওই চাইনিজটার কাছে তুমি রিকোয়েস্ট করছিলে কেন এত? আমি তো ভেবেছি তুমি কারাতে করবে। কতদিনের শখ আমার তোমার কারাতে দেখার। আলো অবাক চোখে সামিনের দিকে তাকিয়ে বলে, আমি এখনো আতঙ্ক থেকে বের হতে পারছি না, আর আপনি মজা করছেন? ওদের 4 জনের হাতে চাকু ছিল। আমি কটা চাকু সামাল দিতাম? আমি অতটাও মাথা মোটা নই। অতটাও মাথা মোটা নও? কতটা মাথা মোটা তাহলে? আচ্ছা, তুমি তাহলে স্বীকার করলে একটু না একটু হলেও তুমি মাথা মোটা। আলো লজ্জিত মুখটা নামিয়ে রেখেছে। সামিন মুচকি মুচকি হাসছে। কিছুক্ষণ পর আলো বলে ওঠে, পুলিশ আসবে জেনেও এত মারামারি করার কি দরকার ছিল? শান্ত হয়ে থাকতে পারতেন না? শিওর ছিলাম না আমার সিগন্যাল পৌঁছেছে কিনা, আর ভয় হচ্ছিল। ভেবেছি তোমার গায়ে হাত দিয়ে ফেলবে। আলো চোখ তুলে সামিনের দিকে তাকায়।
সামিন আলোর দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে আলোর কাছে চলে যায়। হাতের লকেটটা আলোকে পরিয়ে দিতে দিতে বলে, শাশুড়ি মায়ের বালার জন্য এতটা উৎকণ্ঠা? আলো নিশ্চুপ। সামিন নরম গলায় বলতে থাকে, যাকে যা ভাবতে পারছো, ননদকে ননদ ভাবতে পারছো, দেবরকে দেবর ভাবতে পারছো, শাশুড়িকে শাশুড়ি ভাবতে পারছো, শুধু স্বামীকেই? চুপ হয়ে যায় সামিন। আলো সামিনের চোখের দিকে তাকিয়ে আছে। সামিন প্রসঙ্গ পাল্টে বলে, চলো এখন একটু ধাতস্থ হও, কিছুই হতো না আমাদের। গলার লকেটটা হাতে ধরে রেখে আলো চুপচাপ নিজের বিছানায় বসে আছে। তার দৃষ্টি সামিনের দিকে। সামিন তার নিজের বিছানায় বসে ইসমামের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলছে। আলোর দৃষ্টি সামিনের থেকে সরছে না। লোকটা তার নিজের সবকিছুর প্রতি কতটা কেয়ারিং। এই যে আলোকে নিয়ে সিঙ্গাপুরে এসেছে, অথচ ঠিকই ভাই বোন বেস্ট ফ্রেন্ড সবার সাথে সময় করে কথা বলছে, পাশাপাশি দলের কাজ সবকিছু সামাল দিচ্ছে, একটুও বিরক্তি নেই। হঠাৎ সামিন উচ্চ শব্দে হেসে ওঠে। আলোর ঘোর কেটে যায়। কিছু একটা নিয়ে ইসমামের সাথে হাসাহাসি করছে। আলো দেখতে থাকে। এই লোকটা নিজে অতটা বড় নয়, অথচ ভাইকে সবসময় বাচ্চা ছেলেদের মতো আহ্লাদ করে। ভাই খেয়েছে কিনা, ঠান্ডা লাগিয়েছে কিনা, মেডিসিন নিয়েছে কিনা। ইসমামের সাথে কথা বলতে বলতে সামিন একবার আলোর দিকে তাকায়, তারপর নিচু স্বরে বলে ওঠে, তোমার কি অসুবিধা হচ্ছে? আলো মাথা নেড়ে অস্ফুট স্বরে বলে, মোটেও না, আপনি কথা বলুন। সামিন আবারও কথা বলতে শুরু করে, আর আলো দেখতে থাকে সামিনকে। সকাল সকাল আবারও সেই একই বিব্রতকর পরিস্থিতির পুনরাবৃত্তি। সামিন এবার বেশ বিরক্ত হয়। লিফট কি চুমু খাওয়ার জায়গা? চুমু খেতে থাকা নতুন দম্পতি নিজেরাও বিব্রত হয়ে তাকিয়ে থাকে আলো আর সামিনের দিকে। সামিন চোখ সরিয়ে নেয়। লিফটের দরজা বন্ধ হয়ে যায়। আলো সামিনের পেছনে চুপচাপ দাঁড়িয়েছিল। সামিন ঘাড় ঘুরিয়ে আলোকে দেখে। গাল দুটো লাল হয়ে আছে লজ্জায়। সামিন নিচু স্বরে বলে, আজ চেঁচালে না যে? সবাই আমাকে জঙ্গলি ভাবতো। এখানে আসার পর থেকে আপনাকে আমি বিব্রত করেই যাচ্ছি। গতকালের লিফটের ঘটনা, রেস্টুরেন্টের ওয়াইনের ঘটনা, আসলে আমি এই পরিবেশের সাথে মানিয়ে নিতে পারছি না। কখনো নিজের শহরের গণ্ডের বাইরে যায়নি তো, যা দাপিয়ে বেড়ানোর নিজের শহরেই বেরিয়েছি। বিদেশে এসব কালচার সম্পর্কে ধারণা আমার আছে, তবে চোখের সামনে দেখে সহজে নিতে পারার মতো মানসিকতা আমার তৈরি হয়নি এখনো। সময় লাগবে হয়তো। তাছাড়া আমার একাডেমিক নলেজও খুব কম। আপনি ঠিকই বলেছিলেন, আমি খালি কলসি। আমাকে ম্যানারলেস মনে হচ্ছে, তাই না? মনে হচ্ছে আমি গ্রাম থেকে উঠে এসেছি, তাই না? সাবলীলভাবে বলে আলো। সামিন আলোর দিকে দীর্ঘ সময় তাকিয়ে থেকে বলে, হীনমন্যতায় ভোগার কিছু নেই, তুমি যথেষ্ট স্মার্ট মেয়ে। এ ধরনের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারাকে স্মার্টনেস বলে কিনা জানা নেই, তবে আমার তোমাকে সব দিক থেকেই স্মার্ট মনে হয়। আলো চুপ করে থাকে। সামিন বলে, এসো, লিফট এসে গিয়েছে। তারা দুজনে ব্যতীত অন্য কেউ লিফটে নেই। সামিন আর চোখে একবার আলোকে দেখে মেয়েটার মুখ এমন থমথমে কেন? নিজেকে নিয়ে হীনমন্যতায় ভুগছে, কিন্তু সামিনের তো সবকিছুতেই স্বাভাবিক মনে হচ্ছে। এটা ওই মেয়েটাকে কিভাবে বোঝাবে? হঠাৎ আলো সামিনের দিকে তাকায়। দুজনের চোখে চোখাচোখি হতেই আলো চোখ নামিয়ে নেয়। সামিন ধীরে ধীরে আলোর দিকে এগিয়ে যায়। আলো কিছুটা ঘাবড়ে যায়। সামিন আলোর অনেকটা কাছে গিয়ে বাঁকা হাসি হাসে, তারপর আলোর শাড়ির আঁচল টেনে আলোর ডান কাঁধে তুলে দিতে দিতে নরম গলায় বলে, আমার কাছে স্মার্টনেসের সংজ্ঞা ভিন্ন আলো। আমার জীবন সঙ্গিনী হিসেবে যেটুকু স্মার্টনেস থাকা দরকার তার পুরোটাই তোমার মধ্যে আছে। এবার তুমি বলো, তোমার স্বামী হিসেবে আমি যথেষ্ট স্মার্ট কি? আলো এক পলক সামিনের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। সামিন আলোর থেকে কোনো উত্তর আশা করে না। সে বলতে থাকে, এই সিঙ্গাপুর সিটি, এই কালচার, এই দেশীয় ম্যানার্স দিয়ে আমাদের দরকার কি আলো? আমরা তো ফিরে যাব আমাদের ছোট্ট শহরে। তুমি সেখানেই দাপিয়ে বেরিও, শাড়ির আঁচল ডান কাঁধে তুলে গলাবাজি করো, কিংবা সালোয়ার কামিজের ওড়না গায়ে জড়িয়ে নিয়ে হম্বিতম্বি করো। আমার তোমার বর্তমানের জড়তা কিংবা নাদানের মতো জঙ্গলি আচরণ গ্রহণ করতে একটু অসুবিধা হচ্ছে না। আমি উপভোগ করছি। প্রকাশ্যে চুমু খাওয়া, ওয়াইন দেখলে যে কোনো মুসলিম মেয়ে ওভাবেই রিয়াক্ট করতো সম্ভবত। তাই বলে তুমি জঙ্গলি হয়ে যাওনি। একটা জঙ্গলি মেয়ে কখনোই লোন তুলে কিছু তৃতীয় লিঙ্গের মানুষ নিয়ে রীতিমতো বিজনেস দাঁড় করানোর চিন্তা করবে না। একজন অসম্ভব সভ্য, মুক্ত চিন্তার অধিকারী এবং অদম্য সাহসিকতার মেয়েই করবে। আলো থমকে দাঁড়িয়ে থেকে সামিনের কথাগুলো শুনে।
এই লোকটা খুব সুন্দর করে কথা বলে, জনগণকেও কি এইভাবে পুটিয়ে নেয় মেয়র সাহেব? সামিন আলোর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ সরিয়ে নেয়। আলো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, মনে মনে বলে, আমি নিজেকে এতটা অনুভব করতে পারিনি যতটা আপনি পেরেছেন। তবুও কেন আপনাকে গ্রহণ করে নিতে আমার এত জড়তা? তবে কি আমি ত্রুটিপূর্ণ ইয়াশার্মিটা? ডক্টর এনজি হুয়েন, প্লাস্টিক পুনর্গঠন এবং নান্দনিক সার্জারি, ট্যানটক্সেং হসপিটাল, সিঙ্গাপুর। সামিন ম্যাগাজিনটা উল্টে পাল্টে দেখছে। আলো চুপচাপ বসে আছে। কিছুক্ষণ চুপ করে থেকে মৃদুস্বরে বলে ওঠে, ডক্টর কি মহিলা? হ্যাঁ মহিলা। কেন? সামিন আলোর দিকে তাকায়। আলো মাথা নেড়ে বলে, এমনি জিজ্ঞেস করলাম, নাম দেখে বুঝতে পারছি না। সামিন আবারও ম্যাগাজিনে চোখ রাখে। আলো আর চোখে সামিনকে দেখছে। আজ সামিন একটা কালো রঙের শার্ট পরেছে, সুন্দর লাগছে, হ্যান্ডসাম লাগছে তাকে। সামিন ম্যাগাজিনটা রেখে আলোর দিকে তাকিয়ে বলে, খাবে কিছু? কোনো পানীয় নিয়ে আসি? আলো মাথা নাড়ায়। সামিন আলোর হাতের ব্যাগের দিকে তাকিয়ে বলে, যা যা বলেছি নিয়েছো ব্যাগে? আলো মাথা নেড়ে বলে। হ্যাঁ। সামিন আলোকে নিয়ে সোজা সেন্টোসা আইল্যান্ড যাওয়ার পরিকল্পনা করেছে। সেখানে গিয়ে একটা মোটেল বুক করে বিশ্রাম নিতে যা যা প্রয়োজনীয় জিনিস লাগবে সবকিছুই গুছিয়ে নিয়েছে আলো। সামিনের অতিরিক্ত শার্ট কিংবা তার শাড়ি সবই নিয়েছে ব্যাগে। রিসেপশনের মেয়েটি এসে সামিন আর আলোকে ডেকে নেয়। তারা মেয়েটির পিছু পিছু ডক্টরের কেবিনে যায়। ডক্টর এনজিকে দেখেই মনেই হচ্ছে না তার বয়স 48 বছর এবং 21 বছরের ডাক্তারি ক্যারিয়ার, বরং তার বয়স 36 কি 38-এর কাছাকাছি মনে হচ্ছে। এবং সামিনের দিকে তাকিয়ে একটা প্রশস্ত হাসি দিয়ে বলে, তুমি সামিন? তোমার সাথে কথা হয়েছিল আমার? সামিন মাথা নাড়ায়। এনজি আলোর দিকে তাকিয়ে সামিনকে বলে, তোমার স্ত্রী একজন অতি রূপবতী নারী সামিন। সামিন ম্লান হাসে। এনজি বলতে থাকে, সার্জারির আগে আমি তোমার স্ত্রীর ক্ষতটা সম্পর্কে ধারণা দিতে চাচ্ছি। আজ ওকে দেখব, তারপর তোমাকে জানিয়ে দেব কখন সার্জারি হবে। সম্মতি জানায় সামিন। এনজি উঠে দাঁড়ায়। আলোকে বলে, আমি তোমার ক্ষতটা দেখতে চাচ্ছি আলো। সামিন তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে বলে, আমি বাইরে অপেক্ষা করছি ম্যাম। এনজি অবাক হয়ে বলে, তুমি তো হাজবেন্ড সামিন, থাকতে পারো, ও কিছুটা মনের জোর পাবে। আলো আর সামিন একে অপরের মুখের দিকে অস্বস্তি নিয়ে তাকায়। কিছু সময় পরে সামিন বলে, আপনি দেখুন ম্যাম, আমি আসছি। সার্জারি কখন হবে? প্রশ্নটি করে আলো সামিনের দিকে তাকায়। সামিন বলে, আমাদের ইনফর্ম করা হবে। আলো সংকোচ নিয়ে এদিক ওদিক তাকায়। সামিন বুঝতে পেরে বলে, কি অসুবিধে কোনো? ওয়াশরুমে যেতে চাচ্ছি। সামিন আলোর হাত থেকে তার ব্যাগটা নিয়ে নেয়। তারপর বলে, ওদিকটাই যাও, আমি এখানে অপেক্ষা করছি। মুখে পানির ঝাপটা দিয়ে আলো ডান দিকে তাকায়। তার বয়সে একজন নারী চেহারায় নতুন করে মেকআপ লাগাচ্ছে। মহিলা আলোকে এক পলক দেখে বলে, কোন দেশ? বাংলাদেশ। বাংলাদেশ? কেন এসেছো? আলো কিছু বলতে যাবে তার আগেই বলে, স্তন ছোট বড় করার জন্য ডক্টর এনজি খুব ভালো। আমি এসেছি স্তন ছোট করাতে। বেবিকে ব্রেস্ট ফিটিং করিয়ে আমার সৌন্দর্য সব নষ্ট হয়ে গিয়েছে। আলোর কান গরম হয়ে গিয়েছে ভদ্রমহিলার কথাগুলো শুনে। সে কোনো জবাব না দিয়ে টিস্যু পেপার দিয়ে নিজের ভেজা মুখটা মুছে নিতে থাকে। মহিলা বলতে থাকে, আমার কয়েকজন বান্ধবী বেশ ভালো ফল পেয়েছে, তুমিও নির্বিঘ্নে করতে পারো। সবাই এখানে ওসব করাতে আসে না ম্যাম। নিচু স্বরে বলে আলো। কৌতূহলী ভদ্রমহিলা বলে, তুমি কেন এসেছো তবে? নাক নাকি লিপসের সার্জারি? তো তুমি তো দেখতে খুবই চমৎকার। আলো কোনো জবাব না দিয়ে বেরিয়ে যায়। সামিন দাঁড়িয়ে আছে তার ব্যাগ হাতে। মেয়র সাহেবের এই রূপ দেখে খুবই হাসি পাচ্ছে আলোর। বইয়ের ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে একজন গুরুগম্ভীর নেতা। সাহেবদের মতো পোশাক পরে, হাতে বইয়ের ভ্যানিটি ব্যাগ। এ কি এক অদ্ভুত দৃশ্য। আলো এগিয়ে গিয়ে ব্যাগটা নিয়ে নেয়। সবগুলো থিম পার্ক ঘুরে শেষমেশ সামিন আর আলো সেন্টোসা বিচের দিকে যায়। সামিন আর চোখে আলোকে এক পলক দেখে। আজ উড়নচণ্ডী আলোকে খুবই শান্ত লাগছে। কোনো ব্যাপারে সিনক্রেট করছে না, অযথা প্রশ্ন করছে না, আপত্তি জানাচ্ছে না। আলো সবকিছু ঘুরে ঘুরে দেখছে। সামিন বলে, তুমি কখনো ঘোরাঘুরি করনি তাই না? খুব একটা। আলো মাথা নাড়ায়। তারপর বলে, সব সময় নিজের লেখাপড়া, বিভিন্ন প্রতিযোগিতা এসব নিয়েই থেকেছি। ঘোরাঘুরি বলতে ছুটি পেলে মামার বাড়ি যেতাম। আমাদের আর কোনো রিলেটিভ নেই তেমন। তোমার রুমে দেখেছি একটা আলমারি ভর্তি তোমার পুরস্কার। এত পুরস্কার কিসের জন্য? ওগুলো সব রচনা লেখা, বিতর্কের জন্য পেয়েছি। আমার আর কোনো গুণ নেই। ক্লাস 6 থেকেই আমার বিতর্ক। তুমি বিতার্কিক? ইসমামও বিতার্কিক। ওরও এসবের জন্য অনেক পুরস্কার আছে বাড়িতে। আলো অস্বস্তিতে পড়ে যায় ইসমামের কথা শুনে। বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমেই তো তাদের দুজনের আলাপ হয়েছিল। সামিন আলোর নীরবতা দেখে বলে, চল ওদিকটাই যাই।
হাঁটতে হাঁটতে বিচের একটা ফাঁকা জায়গায় এসে তারা দাঁড়িয়ে পড়ে। পরিবেশটা খুব ভালো লাগছে আলোর। বিচে স্বামী স্ত্রী সবাই ঘনিষ্ঠ হয়ে হাঁটছে। আলো টের পেল তার হঠাৎ করেই খুব ভালো লাগছে এই দৃশ্যটাও। এখানে থাকবে? আলো সামিনের দিকে তাকায়। তার কথা শুনে সামিন বলতে থাকে, চলো মোটেলে ঢুকি, তোমার বিশ্রাম দরকার। আমরা এখন ফিরছি না, সন্ধ্যার পরে সূর্যাস্ত দেখে ফিরবো। লিফটের দরজা খুলে যেতে সামিন আলোর দিকে তাকিয়ে হেসে বলে, আজ চুমুখোর কোনো কাপড় নেই? আলো লজ্জিত ভঙ্গিতে হাসে। সামিন বলে, শুরুতে আমিও তোমার মতোই খুবই বিরক্ত হয়ে যেতাম। প্রথম যখন ইউএসএ গিয়েছিলাম ইসমামের কাছে, তখন ইসমামের সামনে এমন পরিস্থিতিতে পড়ে গিয়েছিলাম আমি। দুই ভাই ভীষণ লজ্জা পেয়ে গিয়েছিলাম। ইসমাম প্রায় পালিয়ে গিয়েছিল আমার পেছন থেকে। লিফট বন্ধ হতে পেছনে ঘুরে দেখি আমার ভাই নেই। আলো ফিক করে হেসে দেয়। সামিনের কাছে এসে হাসি বড় মধুর লাগে। এই মেয়ে যখন হাসে তখন একে পুরো অন্যরকম লাগে। রুমে ঢুকে সামিন ব্যাগপত্র রেখে বিছানায় গায়ে দিয়ে শুয়ে পড়ে। আলো ধীর পায়ে হেঁটে আয়নার সামনে যায়। নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকে। হঠাৎ গলার কাছটায় তার চোখ যেতে মুখটা ফ্যাকাশে হয়ে যায়। ঘুরে সামিনের দিকে তাকায়। তারপর ছুটে গিয়ে পার্স ব্যাগ খুলে ব্যাগের সব জিনিসপত্র ঢেলে দেয় বিছানায়। সামিন উঠে বসে, অবাক হয়ে বলে, কি হয়েছে? কি খুঁজছো? আলো আতঙ্কিত মুখ নিয়ে বলে ওঠে, তুমি সম্ভবত কি? আমি সম্ভবত আপনার দেয়া লকেটটা মোটেলে ফেলে এসেছি। হোয়াট? শব্দটা উঁচু গলায় বলে সামিন। আলো মুখ শুকনো করে বসে আছে। মোটেলে কিভাবে ফেলে এসেছো? সামিন হতভম্ব হয়ে তাকিয়ে আছে আলোর দিকে। আলো খুব অস্বস্তি হচ্ছে। সামিন উঠে দাঁড়ায়, আলোর দিকে তাকিয়ে বলে, কিছুক্ষণ একা থাকতে পারবে? কোথায় যাচ্ছেন আপনি এই মোটেলে। এখন এত রাতে? সামিন কিছু বলে না, দরজার দিকে যেতে নেয়। আলো বলে, থাক না, বাদ দিন। সামিন ঘুরে তাকায় আলোর দিকে, গম্ভীর কণ্ঠে বলে, শুধু তোমার ওই হাতের বেলা দুটো না, ওই লকেটটার সাথেও আমার অনেকটা ইমোশন জড়িয়ে আছে। আমি ওটা এত সহজে হারিয়ে ফেলতে চাচ্ছি না। আলো সামিনের চোখের দিকে তাকিয়ে আছে। সামিন চুপচাপ রুম থেকে চলে যায়। 3 থেকে 3.5 ঘন্টা ধরে আলো একইভাবে বসে থাকে। তার নিজের উপর নিজেরই প্রচন্ড রাগ হচ্ছে। কতটা কেয়ারলেস সে। সামিনের সেই দৃষ্টি আলোকে অস্বস্তি দিচ্ছে। যাওয়ার সময় তাকে দেখে মনে হয়েছে সে আলোর উপর রাগ করেছে, তার দেওয়া উপহার এভাবে কেয়ারলেসের মতো যেখানে সেখানে ফেলে আসার জন্য। আলো বেশ অবাক হচ্ছে। সামিন তার উপর বিরক্ত হয়েছে, তাতে তার এত খারাপ লাগছে কেন? জড়তা কাটিয়ে নিয়ে আলো ফোনটা হাতে নেয়। সামিনের নাম্বার ডায়াল করতে একজন নারী কণ্ঠ বলে ওঠে, দ্য নাম্বার ইউ আর ট্রাইং টু কল ইজ কারেন্টলি সুইচড অফ। মোটেলের রিসেপশনে সামিনের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। সামিন গম্ভীর কণ্ঠে বলে, আমি চেক করে দেখতে চাই। কিন্তু স্যার, এটা তো সম্ভব না। তুমি গেস্ট উঠেছে এই ঘরে, আর তাছাড়া আপনাদের জিনিস, আপনাদের রেসপন্সিবিলিটি ছিল। সামিন পকেট থেকে কিছু ক্যাশ বের করে রিসেপশনিস্টকে দিয়ে বলে। এখনো সম্ভব না? রিসেপশনিস্ট এদিক ওদিকে তাকিয়ে টাকাগুলো নিয়ে নেয়, তারপর বলে, দেখেছি স্যার। ওয়াশরুম তন্ন তন্ন করে খুঁজেও লকেটটা খুঁজে পাওয়া গেল না। রুমের নতুন গেস্ট বিরক্ত ভঙ্গিতে মোটেলের ম্যানেজারের দিকে তাকিয়ে আছে। ম্যানেজার ফিসফিসিয়ে বলে, ডিটেকটিভ, ওনাকে ওনার কাজ করতে দিন। অতিথি লোকটা অবাক চোখে সামিনকে দেখে। সামিনের চেহারা বডি দেখে তাকে ডিটেকটিভই মনে হচ্ছে। চেহারায় পুরো শার্লক হোমস ভাব আছে। তাই নিজের বিরক্তি প্রকাশ না করে চুপচাপ দাঁড়িয়ে আছে। লকেটটা কোথাও খুঁজে না পেয়ে সামিন বিরস মুখে বের হয়। ম্যানেজার সামিনের দিকে এগিয়ে গিয়ে বলে, খুঁজে পেয়েছেন স্যার? সামিন তার কথা জবাব না দিয়ে তাকে জিজ্ঞাসা করে, আমরা যাওয়ার পরে রুম ক্লিন করার জন্য যে রুম বয় এসেছিল তার সাথে আমি কথা বলতে চাই। কিন্তু স্যার এভাবে। ম্যানেজার মিনমিন করতে থাকে। সামিন ওয়ালেট থেকে আরো কিছু ক্যাশ বের করে ম্যানেজারের দিকে এগিয়ে গিয়ে বলে, নিয়ে আসুন ওকে। আরো 1 ঘন্টা অতিবাহিত হয়। আলোর মধ্যে অস্থিরতা দেখা দিচ্ছে। ফোনটা লাগাতার বন্ধ। আলোকে কেয়ারলেস ভাবে, আসল কেয়ারলেস তো সে নিজেই। আসুক আজকে, আজ এত 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 কথা শোনাবে, ওই ইয়াসার মির্জার জন্মের শিক্ষা হয়ে যাবে। উঠে দাঁড়ায় আলো। ফোনটা হাতে নিয়ে একটা গভীর নিঃশ্বাস ফেলে রুম লক করে। তারপর হেঁটে লিফটের দিকে যায়। তুমি মিনছো? 19-20 বছরের একটা ছেলে সামিনের দিকে তাকিয়ে মাথা নাড়ায়। তার চেহারা ভাবলেশীন। সামিন বলে, দেখো মিনজো, আমি স্পষ্ট কথা এবং কাজ পছন্দ করি। তোমাকে আমি ওই লকেটটার সমপরিমাণ মূল্য দিয়ে দেব। তুমি আমাকে লকেটটা দাও। মিনজো এমনভাবে সামিনের দিকে তাকায় আছে যেন সে কিছুই বুঝতে পারছে না। সামিন বলে, বিশ্বাস হচ্ছে না? কথাটা বলে সামিন নিজের কার্ড বের করে বলে, চলো এক্ষুনি দিচ্ছি। তুমি শুধু আমাকে লকেটটা দাও মিনজো, এবং আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি এই ব্যাপারে তোমার মালিক কিছুই জানবে না। সামিনের হাতের কার্ডটার দিকে তাকিয়ে মিনজো আবারও সামিনের দিকে তাকায়। তারপর ঠান্ডা গলায় বলে, আমার কাছে কোনো লকেট নেই স্যার।
সামিনের মাথায় প্রচন্ড রাগ উঠে যায়, কিন্তু সে তার নার্ভ ঠান্ডা করার চেষ্টা করে বলে, দেখো মিঞ্জো, ওটা আমি আমার ওয়াইফের জন্য খুব ভালোবেসে কিনেছি। ওটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। প্লিজ বোঝার চেষ্টা করো। আচ্ছা, আমি তোমাকে বাড়িয়ে দেব টাকা। কণ্ঠে আকুলতা সামিনের। সে আকুলতা খুবই রহস্যজনকভাবে 19 বছরের ছেলেটি বুঝতে সক্ষম হলো। একটা গভীর নিঃশ্বাস ফেলে আপন মনে মিঞ্জো বলে, কেন যে আমি এত ভালো হলাম। তারপর এদিক ওদিক তাকিয়ে পকেট থেকে সেই লকেটটা বের করে সামিনের হাতে ধরিয়ে দিয়ে বলে, এখন কেটে পড়ুন হিরো, আমার চাকরি যাওয়ার আগে। সামিন আনন্দিত চোখে লকেটটার দিকে তাকিয়ে থাকে, তারপর মিঞ্জোর দিকে কৃতজ্ঞ ভঙ্গিতে তাকিয়ে বলে, অসংখ্য ধন্যবাদ মিঞ্জো। তুমি চাইলে আমি তোমাকে কিছু ক্যাশ। সামিন ওয়ালেট থেকে কয়েকটা নোট বের করতে থাকে। মিঞ্জো সামিনকে থামিয়ে দিয়ে বলে, দরকার নেই। তারপর কয়েক মুহূর্ত কিছু একটা ভেবে বলে, আচ্ছা, অর্ধেক দিন। ভালো মানুষের একটা দাম আছে, ফ্রিতে ভালো মানুষই দেখানো ঠিক না। একটু থেমে তারপর আবারও বলে, আমার ছোট বোনের জুতো কিনবো। সামিন হেসে পুরো টাকাটা মিঞ্জোর হাতে দিয়ে বলে, পুরোটাই নাও, তোমার নিজের জন্যও কিনে নিও। গভীর রাত, সবাই আলোর দিকে কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। আলো সরাসরি রিসেপশনে চলে যায়। রিসেপশনিস্ট মেয়েটি আলোর দিকে তাকিয়ে হেসে বলে, বলুন ম্যাম, কিভাবে সাহায্য করতে পারি? আলো একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, আমার স্বামী 5 ঘন্টা পেরিয়ে গিয়েছে হোটেল থেকে বের হয়েছে। তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। অন্য কোনো উপায় নেই তার সাথে যোগাযোগ করার। না আমার কাছে কোনো ক্যাশ আছে, না কার্ড। আমি কিভাবে তার সাথে যোগাযোগ করব কিছুই বুঝতে পারছি না। ম্যাম, আপনার স্বামী কোথায় গিয়েছে? সেন্তোসা আইল্যান্ড থেকে খানিকটা দূরে, হাইওয়ে সংলগ্ন অ্যাসেম্বলি পার্ক মোলেটে। আমি ঠিকভাবে বলতেও পারছি না, আমি খেয়াল করিনি অত কিছু। আলোর গলা কাঁপছে, হাত পা কেমন অবশ হয়ে যাচ্ছে। রিসেপশনের লোকগুলো আলোর উৎকণ্ঠা বুঝতে পেরে বলে, আপনি বসুন। আলো বসে না, শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। কেন তার বুকে সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছে? কেন? রিসেপশনের লোকগুলো নিজেদের মধ্যে কিছু আলোচনা করে তারপর আলোর দিকে তাকিয়ে বলে, কিছুক্ষণ অপেক্ষা করার পরামর্শ দিচ্ছি আপনাকে। তারপর যদি আপনার মন চাই না দেয়, আমরা পুলিশকে ইনফর্ম করব। মাত্র 5 ঘন্টা হয়েছে। মাত্র 5 ঘন্টা আপনাদের কাছে মাত্র মনে হচ্ছে? এখান থেকে সেন্তোসা আইল্যান্ড যেতে কতক্ষণ লাগে? কতক্ষণ? আলোর গলা কাঁপছে। এখন সে দাঁড়িয়ে থাকতেও পারছে না। গতকাল রাতের ঘটনা মনে করে আতঙ্কে ভেতরটা জমে যাচ্ছে। তুমি স্বামীনের বউ না? বাংলা ভাষা শুনে আলো ঘুরে তাকায়। নাফিসা কালাম আর তার হাজবেন্ড আলোর দিকে তাকিয়ে আছে। আলোর আতঙ্কিত মুখ দেখে তারা এগিয়ে যায়। আমাকে চিনতে পেরেছো? এয়ারপোর্টে দেখা হয়েছিল, এই হোটেলে উঠেছো। তোমার স্বামী কোথায়? আলো অসহায়ের মতো এদিক ওদিক তাকিয়ে তাদের কথা জবাব না দিয়ে রিসেপশনে ছুটে যায়, চেঁচিয়ে বলতে থাকে, প্লিজ পুলিশকে ইনফর্ম করুন প্লিজ। নাফিসা কালাম এগিয়ে যায়, আলোর কাঁধে হাত রেখে নরম গলায় বলে, কি হয়েছে বেটা? কোনো সমস্যা? আমাদের বলো। আলোর চোখের কার্নিশ ভিজে গিয়েছে। নিজেকে ধাতস্থ করে বলে, উনি 5 ঘন্টা আগে এখান থেকে বেরিয়েছেন, এখনো ফেরেননি। আমারই ভুল। আমার ওনাকে অত রাতে যেতে দেওয়া উচিত হয়নি, আমার ভুল। কাঁপতে থাকে আলো, কিছুতেই ধাতস্থ হতে পারছে না, না পারছে চোখের পানি আটকাতে। রিসেপশনের লোকগুলো শুকনো মুখে আলোর দিকে তাকিয়ে আছে। আলো ধাপ করে একটা সোফায় বসে পড়ে বিড়বিড় করে বলে, কেন আমার সাথে এরকম হচ্ছে কেন? নাফিসা আলোর কাঁধে হাত রেখে বলে, শান্ত হও মেয়ে, শান্ত হও। 5 ঘন্টা। 5 ঘন্টার ব্যাপার নয় আন্টি, উনি এমন কখনোই করবেন না। আমি ওনাকে চিনি। কথাটা কোনো মতে বলে শেষ করে এবং শেষমেশ কেঁদেই ফেলে পাথরকন্যা আলো। সবাই তাকিয়ে আছে তার দিকে। রিসেপশনের ভদ্রমহিলা পুলিশকে ইনফর্ম করার সিদ্ধান্ত নেয়। কি হয়েছে আলো? আলোর দিকে অবাক চোখে তাকিয়ে আছে সামিন। সামিনের কণ্ঠস্বর শুনে আলো মাথা তুলে তাকায়। তাদের আশেপাশের লোকজন তাদের দেখতে থাকে। লবিতে একটা সোফাতে আলো বসেছিল। সামিন দ্রুত পায়ে তার দিকে এগিয়ে যায়, কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে বলে, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে? আলো ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার ভেজা দুটি চোখের দৃষ্টি সামিনের চোখের দিকে। সামিন আলোর মুখোমুখি দাঁড়ায়। কি হয়েছে আলো, বলো, তুমি এভাবে কাঁদছো কেন? আলো চুপ করে সামিনের চোখের দিকেই তাকিয়ে থাকে। সামিন রাগী গলায় বলে, উত্তর দাও, কাঁদছো কেন মেয়ে? কি হয়েছে তোমার? আলো কোনো জবাব দেয় না, পাথরের মতো দাঁড়িয়ে আছে এবং পরক্ষণে সামিনকে অবাক, হতবাক, হতভম্ব এবং চমকে দিয়ে হুট করে সবার সামনে সামিনকে জড়িয়ে ধরে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব সামিন বোকার মতো চারিদিকে তাকাচ্ছে। সামিনের পেটের কাছে শার্ট খামচে ধরে রেখেছে আলো। হৃদস্পন্দন স্পষ্ট শুনতে পাচ্ছে সামিনের। সামিনের চোখ বড় বড় হয়ে আছে। সে কি স্বপ্ন দেখছে?
স্বপ্ন এতটা স্পষ্ট হয়, এতটা রঙিন। মাথা ঘুরে এদিক ওদিক তাকায় সামিন। সবাই তাদের দেখছে। রিসেপশনের লোক জড়ো হয়ে গিয়েছে। আলো তখনও সামিনের বুকের সাথে নিজের মাথাটা ঠেকিয়ে রেখেছে, কোনো নড়াচড়া করছে না। সামিনের মনে হচ্ছে আলো নিঃশ্বাস পর্যন্ত নিচ্ছে না। চঞ্চল উড়নচণ্ডী মেয়েটাকে কেমন অদ্ভুত, শান্ত, নমনীয় লাগছে। অনাকাঙ্ক্ষিত মুহূর্তের তীব্র অনুভূতির ঘোর কাটে না। সামিন যথাসম্ভব চেষ্টা করে নিজেকে বাস্তবে ফিরিয়ে আনে। না, এটা কোনো স্বপ্ন নয়। সে চোখ নামিয়ে আলোর মাথার দিকে তাকায়, দৃষ্টি আলোর সিঁথিতে নিবদ্ধ রেখে নরম গলায় বলে, কি হয়েছে আলো? আলো কোনো কথা বলে না, একইভাবে দাঁড়িয়ে আছে নিশ্চুপ হয়ে সামিনের বুকে মাথা ঠেকিয়ে। পাশ থেকে নাফিসা কালাম বলে ওঠে, এলে শেষমেশ শামিন, কোথায় গিয়েছিলে এত রাতে? এদিকে তোমার স্ত্রী কেঁদে কেটে একাকার হয়ে গিয়েছে। ভেবেছে তার 5 ফুট 11 ইঞ্চি সুস্বাস্থ্যবান স্বামীকে কেউ তুলে নিয়ে গিয়েছে, অথবা হারিয়ে গিয়েছে তার স্বামী। এক্ষুনি পুলিশ নিয়ে তোমাকে খুঁজতে যাচ্ছিল তোমার বউ। সামিন অবাক হয়ে নাফিসার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। আশেপাশের লোকজন নিজেরা নিজেদের কাজে মন দেয়। স্বামী স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তে তারা নাক গলাতে ইচ্ছুক নয়। আলো সেই যে মুখ লুকিয়েছে সামিনের বুকে, এখনও সেভাবেই দাঁড়িয়ে আছে। সামিন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে আলোর বাহু ধরে ধীরে ধীরে আলোকে নিজের থেকে আলগা করে মুখোমুখি দাঁড় করিয়ে আলোর মুখের দিকে তাকায়। আলো চোখ নামিয়ে রেখেছে। সামিন এক হাত দিয়ে আলোর থুতনি ধরে মুখটা উঁচু করে আলোর চোখে চোখ রাখে। চোখের কার্নিশ এখনো ভেজা মেয়েটার। সামিন নরম গলায় জানতে চায়, কি হচ্ছিল এসব? সামিনের প্রশ্নে জবাব আলো দেয় না। আতঙ্কিত, ভীত, কান্না ভেজা মুখটা ধীরে ধীরে কঠিন হয়ে যায়। দাঁতে দাঁত চেপে এক ঝটকায় সামিনের হাত সরিয়ে দেয় নিজের থুতনি থেকে। তারপর ছুটে যায় লিফটের কাছে। সামিন বোকার মতো দাঁড়িয়ে আছে। নাফিসা বলে, ছকি দাঁড়িয়ে যাও। সামিন নাফিসার দিকে তাকিয়ে বলে, আন্টি আপনারা? রুম নাম্বার R37। কাল দেখা হবে। এখন যাও ছেলে, তোমার বউয়ের মান ভাঙাও, যাও। দেখে মনে হচ্ছে প্রচুর খেপেছে তোমার বউ। আলো দাঁড়াও বলছি। আলো কথা শোনো। আলো দাঁড়ায় না, পিছু ফিরে তাকায় না, লিফটে উঠে পড়ে। যে লিফটটাতে আলো উঠেছে সেটাতে ঢোকার চান্স পেল না সামিন। জলদি জলদি পাশের লিফটে উঠে পড়ে সে। 6 তলায় উঠে আলোর পিছু নেয়। পেছন থেকে ডেকেই যাচ্ছে আলোর নাম ধরে। আলো রাগান্বিত চেহারা নিয়ে ছুটতে থাকে L24 এর দিকে। এ যেন দৌড় প্রতিযোগিতা চলছে। সামিন চেঁচিয়ে বলতে থাকে, আলো স্টপ। মানুষ আমাকে স্টকার ভেবে গণপিটুনি দেবে। দেশের সূর্য সন্তান বিদেশের মাটিতে গণপিটুনি খাবে, এটা চাও তুমি? দৌড় প্রতিযোগিতায় সামিন ইয়াসার মির্জা তার সহধর্মিনীর কাছে হেরে যায়। নিজেদের রুমে ঢুকে আলো দরজা লক করে দরজায় ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে থাকে। বড় বড় নিঃশ্বাস নিচ্ছে সে। সামিন এসে দরজার বাইরে দাঁড়িয়ে পড়ে, হাঁপাতে থাকে সেও। কিছু সময় পরে নরম গলায় বলে, দরজা খোলো আলো। আলো চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। সে দরজা খুলবে না, খুলবেই না। এটাই ওই দায়িত্ব জ্ঞানহীন পুরুষটার উপযুক্ত শাস্তি। সামিন দরজায় আলতো করে চাপড় মেরে বলে, প্লিজ আলো দরজা খোলো। দেখো সবাই আমাকে দেখে হাসছে, খুলে দাও দরজাটা। আলো নিশ্চুপ। সামিন বলতে থাকে, বড্ড অবিচার করো তুমি আমার সাথে। দোষ কি করেছি সেটা না জানিয়ে শাস্তি দিচ্ছ। গত 6 ঘন্টায় আপনি লকেট উদ্ধারের পাশাপাশি আর কোন কোন রাষ্ট্র উদ্ধার করে এসছেন সেটার বিবরণ দিন ইয়াসার মির্জা। আপনার হাতে সময় 5 মিনিট। এই 5 মিনিটে গত 6 ঘন্টার প্রত্যেকটা মিনিটের হিসেব আমাকে দিতে হবে। চেঁচিয়ে বলে ওঠে আলো। সামিনের শার্টের বুক পকেটে একটা ক্ষুদ্রাকার সাদা রঙের ফুল ছিল। সেটায় হাত বুলিয়ে সামিন হেসে ফেলে। পরক্ষণেই বলতে থাকে, এখান থেকে ডিভোসিটি মলে যেতে 40 মিনিট লেগেছে আলো। ক্যাব পাচ্ছিলাম না, তারপর ওখান থেকে 20 মিনিটে ওই মোটেলে পৌঁছালাম। এই গেল 1 ঘন্টার হিসেব। পেয়েছো? পেয়েছি। ঠান্ডা গলায় বলে আলো। তারপর মোটেলের রিসিপশনিস্টের সাথে কথা বলে ম্যানেজারকে মানিয়ে তন্ন তন্ন করে খুঁজেছি তোমার লকেটটা সেই ওয়াশরুমে। এতে চলে গিয়েছে প্রায় 2 ঘন্টা। 3 ঘন্টার হিসাব পেয়েছো? পেয়েছি। তারপর যখন লকেটটা খুঁজেই পাইনি, তখন ওই রুমের রুম বয়কে ডেকে আনিয়ে জিজ্ঞাসাবাদ করে লকেটটা উদ্ধার করতে করতে আরও 1 ঘন্টা চলে যায়। 4 ঘন্টার হিসাব পেয়েছো? পেয়েছি। মোটেল থেকে লকেটটা নিয়ে বের হওয়ার পরে একটু হালকা হতে একটা পাবলিক টয়লেটে ঢুকেছিলাম। বেরিয়ে দেখি সেন্তোসা টু ডিভোসিটি মলের রাতের শেষ বাসটা 3 মিনিট আগে চলে গিয়েছে। কপাল আমার, ওখানে দাঁড়িয়ে থাকি আধা ঘন্টার মতো, একটাও ক্যাব পাচ্ছিলাম না। ফোনটা ডেড হয়ে পড়েছিল। তারপর বাধ্য হয়ে হাঁটতে শুরু করি শর্টকাট রাস্তা ধরে।
আরও 20 মিনিট চলে যায়। 4 ঘন্টা 50 মিনিটের হিসেব পেয়েছো? পেয়েছি। তারপর ডিভো সিটি মল থেকে বেরিয়ে সৌভাগ্যক্রমে একটা ক্যাব পেয়ে যাই। এখানে পৌঁছাতে আরও 40 মিনিট লেগে যায়। 5 ঘন্টা 30 মিনিটের হিসেব পেয়েছো? বাকি আধা ঘন্টার শেষের 15 মিনিট তো তুমি আমাকে জড়িয়ে ধরেই ছিলে আলো। নরম গলায় বলে সামিন। ওই আধা ঘন্টার প্রথম 15 মিনিটের হিসেব দিন। তেজি কণ্ঠে আলো বলে। সামিন কিছুক্ষণ চুপ করে থেকে ঠান্ডা গলায় বলে, সেন্তোসা টু ডিভোসিটি মলের রাতের শেষ বাসটা, যেটা আমি মিস করেছিলাম, সেটা অ্যাক্সিডেন্ট করেছে আলো। হোটেলের সামনে এসে খবরটা শুনতে পেয়ে থমকে দাঁড়িয়েছিলাম 15 মিনিট। আলো কেঁপে ওঠে। সামিন চুপ করে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে দরজার নব ঘোরার শব্দ হয়। দরজা খুলে আলো মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সামিন কয়েক মুহূর্ত আলোর মুখের দিকে তাকিয়ে রুমে ঢুকে দরজা লক করে ঘুরে আলোর দিকে তাকায়। চোখের কার্নিশ এখনো ভেজা আলো রানীর। সামিনের চোখের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আমি এখানে আমার সার্জারির জন্য এসেছি, আপনার জন্য দুশ্চিন্তা করে রাত পার করে দিতে নয় ইয়াশার মির্জা। সামিন কয়েক মুহূর্ত তাকিয়ে থাকে আলোর দিকে, তারপর হাতের ঘড়ির দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বলে, রাত পার করলে কই, সকাল হতে এখনো 2 ঘন্টা দেরি। কথাটা বলে শেষ করতে পারে না সামিন। আলো এলোপাথারি সামিনের বুকে কিলঘুষি মারতে থাকে দাঁতে দাঁত চেপে। সামিন উচ্চ শব্দে হেসে ফেলে। হাসতে হাসতে আলোর দুহাত শক্ত করে ধরে ফেলে। ধীরে ধীরে আলো শান্ত হয়। তার দৃষ্টি সামিনের চোখের দিকে। সামিনও তার স্ত্রীর চোখের দিকে তাকিয়ে আছে। ওই চোখে আজ কোনো ঘৃণা নয়, বরং তার জন্য অনুভূতি দেখতে পাচ্ছে সে। তবে কি সামিন ইয়ারসার নির্বাচনে জয়ী হয়েছে? অস্ফুট স্বরে বলে ওঠে সামিন। স্বামীর গায়ে হাত তুলতে নেই মূর্খ মেয়ে। তোমার মা তোমাকে সহবত শেখায়নি? আলো চুপ করে থাকে। আলোকে টেনে নিজের অনেকটা কাছে নিয়ে গিয়ে সামিন ধমকে সুরে বলে, ইরেসপন্সিবল লেডি, তোমার জন্য আজ আমি মারা পড়তে যাচ্ছিলাম। ঢং করে লকেটটা খুলে কেন রেখেছিলে? বেশ হতো ওই বাসে যদি আমি থাকতাম। কথাটা বলে সামিন শেষ করতে পারে না। আলো তার মুখ চেপে ধরে ডান হাত দিয়ে। সামিন চোখ বড় বড় করে রেখেছে। আলো ধরা গলায় বলে, বলবেন না, বলবেন না এমন কথা। ঠোঁট কাঁপছে আলোর। সামিন বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের মুখের উপর থেকে আলোর হাতটা ধীরে ধীরে সরিয়ে দেয়। আলো তার দিকে তাকিয়ে আছে। তার হাতটা মুঠি করে শক্ত করে ধরে সামিন বলতে থাকে, ফেরাউন মরে গেলে তোমার কি আসিয়া? ছি, এসব আর কখনো যেন না শুনি। ফেরাউনের সাথে নিজের তুলনা দেবেন না, মজা করেও না। জালিমের সাথে নিজের তুলনা দিতে নেই। চাপা স্বরে চেঁচিয়ে বলে আলো। সামিন ম্লান হাসে। নরম গলায় বলে, তুমি তো বলতে আমাকে এটা। রাগ ছিল, ঘৃণা ছিল। ছিল? শব্দটা উচ্চারণ করলে আলোর চোখে চোখ রাখে সামিন। আলো চোখ নামিয়ে নেয়। সামিন বলতে থাকে, ছিল, রাগ ছিল, ঘৃণা ছিল, অতীতকাল। তার মানে এখন নেই? রাগ নেই, ঘৃণাও নেই? আলো কিছুক্ষণ চুপ করে থেকে অস্ফুট স্বরে বলে ওঠে, না। কোথায় গিয়েছে সেসব? জানি না। আচ্ছা ঠিক আছে, রাগ নেই, ঘৃণাও নেই। তাহলে তো এখন অন্য কিছু একটা আছে। সেটা কি? জানি না। সামিন মুখে চকারান্ত শব্দ করে বলে, জানো কি তুমি? আমি কিচ্ছু জানি না। আলো কাঁপা কাঁপা গলায় বলে। সামিন আলোর দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বলে, এই যে মাথা মোটা মেয়ে, আমার ভুল হয়ে গিয়েছে তোমাকে ভালোবাসা। অনেক বড় ভুল হয়েছে আমার। তোমাকে কিচ্ছু জানতে হবে না। তুমি এখানে জানি না জোক করতে থাকো। আমি বাইরে গেলাম। দরজা লক করে দাও। দরজা খুলে সামিন বেরিয়ে যেতে নেয়। পেছন থেকে আলো সামিনের হাত ধরে ফেলে। সামিন আলোর দিকে তাকায় বিরক্ত ভঙ্গিতে বলে, কি কি সমস্যা? কি চাও? আলো অপলক সামিনের দিকে তাকিয়ে থাকে। সামিন ধমকে সুরে বলে, কি বলবে না? কি চাও? নাকি কি চাও সেটাও জানো না? জানি। অস্ফুট স্বরে বলে আলো, কি কি চাও? সংসার করতে, আপনার সাথে সংসার করতে চাই ইয়াশার মির্জা। একটা গভীর নিঃশ্বাস ফেলে আলো ধরা গলায় বলে। সামিন একদৃষ্টে তার বইয়ের দিকে তাকিয়ে আছে। আলো বলতে থাকে, আমি আপনাকে স্বামী হিসেবে স্বীকার করতে চাই। কথাটা অত্যন্ত স্বাভাবিকভাবে বললেও আলোর দু চোখ বেয়ে নিশ্চুপে তরল গড়িয়ে পড়ে। দীর্ঘক্ষণ সামিন সেই গড়িয়ে পড়া তরলের দিকে তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিয়ে এদিক ওদিক তাকায়। তার ইচ্ছে করছে এক্ষুনি এই মুহূর্তে তার বউকে কোলে তুলে নিয়ে পুরো সিঙ্গাপুর সিটিতে আনন্দ মিছিল করতে। আজ সে জিতেছে সে। ওই পাথরকন্যা অমানবিক নয়, তাকে জিতিয়ে দিয়েছে। নিজের ভেতরটা উত্তেজনায় তোলপাড় করে দেওয়া অনুভূতিকে দমিয়ে রেখে সে আলোর কাছে এগিয়ে যায়। দু হাতের বুড়ো আঙ্গুল দিয়ে আলোর চোখের কার্নিশ মুছিয়ে দেয়। আলো নিস্তেজ কণ্ঠে বলতে থাকে,
যুদ্ধ চলছিল, ভীষণ ভয়াবহ যুদ্ধ। কেউ কারোর কাছে হার স্বীকার করতে রাজি নয়, কিন্তু শেষমেশ একটা তুখর আত্মগরিমায় ভরপুর নারী সত্তা দুর্বল প্রমাণিত হয়েছে। সে হার স্বীকার করে নিয়েছে অদম্য শক্তিশালী একজন স্ত্রী সত্তার কাছে। যে স্ত্রী সত্তার কাছে একটা কাগজ অনেক বড় গুরুত্ব বহন করে। গলা থেকে আর কোনো কথা বেরোতে চাইছে না, তবু একটা গভীর নিঃশ্বাস ফেলে সামিনের চোখের দিকে তাকিয়ে কোনো মতে আলো বলে ওঠে, এখন আমি কি করব মেয়র সাহেব? একটু থামে আলো, তারপরে আবারও বলতে থাকে, একজন কঠিন নারী সত্তার পরাজয়ের আনন্দ করব, নাকি একজন স্ত্রী সত্তার জয়ের আনন্দ করব? কি করব মেয়র সাহেব? তাকিয়ে আছে আলো তার স্বামীর দিকে। সামিন চুপ করে দেখছে আলোকে। আলো বলতে থাকে, আমি জানি না, আপনি বলে দিন। তার আগে প্লিজ আমার মাথায় একটু হাত বুলিয়ে দিন। গত 6 ঘন্টায় অনেক বড় একটা যুদ্ধ শেষ হয়েছে আমার ভেতরে। আমি একটু প্রশান্তি চাচ্ছি মেয়র সাহেব। যুদ্ধ বিধ্বস্ত শরীরটা একটু স্বস্তি যাচ্ছে। সামিন কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থেকে আলোকে বুকে টেনে নেয়। আলোর মাথাটা বুকের সাথে চেপে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। দীর্ঘ সময় দুজনেই চুপচাপ দাঁড়িয়ে থাকে। হঠাৎ আলো অস্ফুট স্বরে বলে ওঠে, কেন বলুন তো, অনুভূতিরা এত অবুঝ কেন? এরা কেন একজন অপরাধীর জন্য জড়ো হয়েছে বলুন না। আলোকে নিজের থেকে আলগা করে সামনে দাঁড় করিয়ে তার মুখটা উঁচু করে ধরে। চোখে চোখ রেখে সামিন বলে, আমিও জানি না। আলো কিছু সময় সামিনের দিকে তাকিয়ে থেকে চোখ নামিয়ে নিয়ে দাঁড়িয়ে থাকে। সামিন ওয়ালেট থেকে লকেটটা বের করে আলোর গলায় পরিয়ে দিতে দিতে বলে, তৃতীয় এবং শেষবারের মতো পরিয়ে দিচ্ছি এটা তোমায়। যদি আর কখনো কেয়ারলেসের মতো এটা হারিয়ে ফেলো তাহলে শাস্তি দেব তোমাকে। লকেটটা ধরে চুপচাপ দাঁড়িয়ে আছে আলো। সামিন অনেকটা কাছে চলে যায়, তার এক হাতে আগলে ধরে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে ওঠে, তুমি আমাকে জিতিয়ে দিলে আছিয়া। ধন্যবাদ স্বরূপ আমি কি আমার বউকে একটা চুমু দিতে পারি? আলো চোখ নামিয়ে নেয়। কিছুটা সময় নিয়ে অস্ফুট স্বরে বলে ওঠে, এর আগেও তো দিয়েছেন, কখনো তো অনুমতি নেননি। সামিন ম্লান হেসে ঠান্ডা গলায় বলে, কারণ আমি চুমুটা কাঁদতে কাঁদতে লাল হয়ে যাওয়া তোমার ওই নাকের ডগায় দিতে চাচ্ছি। আলো নিচু মাথাটা আরো নিচু করে ফেলে। ধীর পায়ে খানিকটা পিছিয়ে যায় সংকোচে লজ্জায়। সামিন ম্লান হেসে এগিয়ে গিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে আলোকে পাজাকোলা করে তুলে নেয়। আলো চমকে ওঠে। লজ্জার আতিশয্যে সামিনের বুকের কাছে শার্টটা খামচে ধরে। তখনই দেখতে পায় তার বুক পকেটে একটা ক্ষুদ্র সাদা রঙের অচেনা ফুল। এটা এতক্ষণ সে খেয়াল করেনি। আলো ফুলটার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টে, যেন জানতে চাইছে, তুমি আমার স্বামীর বুকে কি করছো? সামিন আলোকে বিছানায় বসিয়ে দিয়ে ধীরে ধীরে নিজেও পাশে বসে। দৃষ্টি আলোর দিকে রেখে বুক পকেট থেকে ফুলটা বের করে আলোর খোপায় গুজে দিতে দিতে আলোর কানের কাছে মুখ নিয়ে ঘোর লাগা কণ্ঠে ফিসফিসিয়ে বলে ওঠে, সাদা ফুলের ভাগ্য ভালো, আমার আসিয়ার খোপা পেল। আলো চুপচাপ বসে থাকে। দীর্ঘ সময় মুগ্ধতা নিয়ে সামিন তার স্ত্রীকে দেখতে থাকে। তারপর উঠে দাঁড়ায়, নিচু স্বরে বলে, ধন্যবাদ স্বরূপ চুমুটা দিতে দিলে না। ধন্যবাদ স্বরূপ 1 কাপ কফি বানিয়ে খাওয়াতে চাই, খাবে? আলো নিশ্চুপ। সামিন বলে, একটা গোটা রাত নির্ঘুম, বেশ মাথা ধরেছে আমার, সাথে আমিও খাবো। আলো উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে, আমি বানিয়ে দিচ্ছি। চুপচাপ বসে থাকো। আলোকে থামিয়ে দেয় সামিন। আলো বসে পড়ে। ইলেকট্রিক কেটলিতে পানি গরম করতে গিয়ে সামিন ফোনটাকে চার্জে বসিয়ে দেয়। কফি বানাতে বানাতে আলোকে বলে, কয় চামচ চিনি? 1 চামচ। অস্ফুট স্বরে বলে আলো। কফির মগটা আলোর সামনে ধরে। আলো মগটা নিয়ে নেয়। সামিন আলোর পাশে বসে পড়ে। দুজনের মধ্যে দীর্ঘ সময় পিনপতন নীরবতা বিরাজ করে। হঠাৎ সামিন নিজের হাতের মগটার দিকে তাকিয়ে বলে ওঠে, সামিন ইয়াসার মির্জা তার বউয়ের জন্য কফি বানিয়েছে। অবিশ্বাস্য ব্যাপার। আলো মুচকি হাসে, তারপর অস্ফুট স্বরে বলে, এই 1 মগ কফির জন্য আজকে আমাকে 6 ঘন্টা টেনশনে রাখার অপরাধ ক্ষমা করা হলো। সামিন আলোর দিকে তাকিয়ে চুমুক দেয় কফির মগে, তারপর বলে, ওই হাসিটার জন্য তোমার আজকের লকেট হারানোর অপরাধ ক্ষমা করা হলো। আলো কয়েক মুহূর্ত চুপ করে থেকে কফির মগে চুমুক দিয়ে বলে, মনে করে ফোনে চার্জ না দেওয়ার অপরাধও ক্ষমা করা হলো। সামিনও কফিতে চুমুক দিয়ে বলে। আলো হেসে ফেলে, তারপর মগে চুমুক দিয়ে বলে, ঠিক আছে, তবে শুরু থেকে শুরু হোক। আমাকে ভুল বুঝে জনসভায় চর মারার অপরাধ ক্ষমা করা হলো। সামিন ম্লান হাসে, কফিতে চুমুক দিয়ে বলে, আমার ভোলা ভালা ভাই দুটোকে ফাঁসিয়ে আমাকে দিয়ে পা ধরানোর অপরাধ ক্ষমা করা হলো। সামিন ম্লান হাসে, কফিতে চুমুক দিয়ে বলে,
সবখানে, সবার সামনে আমাকে উল্টোপাল্টা কথা শোনানোর অপরাধ ক্ষমা করা হলো। আলো মগে চুমুক দেয়, কিছুক্ষণ চুপ করে থেকে বলে। ভয় দেখে আমাকে জোরপূর্বক বিয়ে করা। থেমে যায় আলো। সামিন আলোর দিকে তাকায়, হাতের কফির মগটা পাশে রেখে আলোর হাত থেকেও কফির মগটা সরিয়ে রাখে। তারপর আলোর হাত দুটো মুঠি করে ধরে নিজের হাতে চোখ রাখে আলোর চোখে, নরম গলায় বলে, করতে হবে না ক্ষমা, তুমি বরং করা হলো, ক্ষমা করা হলো। মৃদুস্বরে বলে ওঠে আলো। সামিন তাকিয়ে থাকে তার স্ত্রীর দিকে। আলো বলতে থাকে, যথেষ্ট শাস্তি আপনাকে দিয়েছি, ওই অপরাধটাও ক্ষমা করা হলো। সামিন কিছুক্ষণ চুপ করে থেকে আলোর হাতে চুমু খায়। আলো নরম গলায় বলে, সম্ভবত আমার জন্যই আপনার বাবার মৃত্যু হয়েছে। আমি পরোক্ষভাবে দায়ী। আপনি আমাকে ক্ষমা করতে পেরেছেন কি? কথাটা বলে আলো শেষ করতে পারে না। সামিন আলোকে টেনে নিজের বুকে নেয়। আলো চুপটি করে থাকে। তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সামিন বলে, সব খারাপ স্মৃতি আমি এই কফির সাথে গিলে নিয়েছি। আর কিছু বাকি নেই, কিছুই নেই। আমিও গিলে নিয়েছি। ফিসফিসিয়ে বলে উঠে আলো। কথাটা বলে ধীরে ধীরে মাথা তুলে আলো সামিনের চোখে চোখ রাখে। সামিন আলোর গালে হাত বুলিয়ে দিয়ে বলে, ভালোবাসি, আমি আমার স্ত্রীকে ভালোবাসি। আমার কাছে স্ত্রী কেবল বিছানার সৌন্দর্য নয় আলো, তুমি আমার জীবনের সৌন্দর্য। তোমার অনুপস্থিতিতে আমি কুৎসিত, তুমি আমার আলো। অনুভূতিকে দমিয়ে রাখতে না পেরে অবশেষে সামিন ইয়াসার অনুমতির অপেক্ষা না করে তার স্ত্রীর নাকের ডগায় চুমু খেয়ে বসে। আচমকা পরম স্পর্শ পেয়ে আলো লাজুক মুখটা নামিয়ে রেখে বসে থাকে চুপচাপ। অন্ধকার কেটে যেতে শুরু করেছে। আলো কিছু সময় পরে সামিনের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আশেপাশে তাকায়। তারপর উঠে গিয়ে অজু করে ফজরের নামাজ আদায় করে নেয়। সামিন বসে বসে আলোকে দেখতে থাকে। তারপরে উঠে গিয়ে বিছানায় বালিশটা ঠিক করে রাখে। মোনাজাত শেষ করে উঠে ঘাড় ঘুরিয়ে সামিনকে দেখে আলো ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়েছে। তার গায়ে একটা কালো রঙের পাঞ্জাবি। লোকটাকে পাঞ্জাবিতেই বেশ মানায়। তোয়ালে খুঁজে না পেয়ে সামিন আলোর মাথা থেকে ঘোমটা নামিয়ে আঁচল দিয়ে মুখ মুছতে শুরু করে। আলো লজ্জা পেয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখে। সামিন বলে ওঠে, তুমি কি জানো লজ্জা পেলে তোমাকে 3 গুণ বেশি সুন্দর লাগে? না, জানি না। নিচু স্বরে বলে আলো। সামিন আলোর আঁচল তার ডান কাঁধে টেনে দিয়ে তার হাত ধরে টেনে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। গায়ে চাদর টেনে দিয়ে নিচু স্বরে বলে, এখানে এই সিঙ্গাপুরে যত খুশি আমাকে দিয়ে নিজের সেবা করিয়ে রাখো। বাংলাদেশে ফিরে গিয়ে একেবারে স্বামীর বাধ্য বউ হয়ে যেতে হবে। এক চুলো ছাড় পাবে না তুমি আছিয়া। আলো তাকিয়ে থাকে সামিনের দিকে। সামিন নিজের বিছানায় শুয়ে গায়ে চাদর টেনে আলোর দিকে ফিরে শোয়। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। দুটো আলাদা বিছানায় শুয়ে আছে। দুটো বিছানার দূরত্ব 1-2 গজ। দুটো শরীরেরও দূরত্ব তেমন, কিন্তু দুটো মনের সেখানে যে আর কোনো দূরত্ব নেই। সামিন ইয়াসার মির্জা এক সমুদ্র ধৈর্য ব্যয় করে সেই দূরত্ব কাটিয়ে উঠছে অবশেষে। দুটি মন একে অপরকে আলিঙ্গন করে রেখেছে। কি দেখছো না ঘুমিয়ে? আলোর চোখের দিকে তাকিয়ে সামিন প্রশ্ন করে। আলো মৃদুস্বরে বলে, আপনাকে। ঘুমিয়ে পড়ো। দুরাত ঠিকভাবে ঘুমাতে পারোনি, এখন পুরো সিঙ্গাপুর সিটি জেগে উঠবে আর আমরা ঘুমাবো। কথাটা বলে সামিন হাই তোলার ভান করে। আলো আরো কিছুক্ষণ তাকিয়ে থেকে দু চোখ বন্ধ করে ফেলে এবং কিছুক্ষণের মধ্যেই তলিয়ে যায় ঘুমের রাজ্যে। সামিন দেখতে থাকে আলোকে অপলক দৃষ্টিতে। সার্জারি করাবে না? এসব কি বলছো সামিন? মজা করছো? না আন্টি। রুবির কথার জবাবে সামিন বলে। রুবি হতভম্ব হয়ে যায়। ফোনটা বাঁ কান থেকে ডান কানে ধরে বলে, কেন? আন্টি, ওর ওই ক্ষত নিয়ে আমার কোনো আপত্তি নেই, আমার মধ্যে কোনো দ্বিধা নেই। আমি ওকে বোঝাতে চাচ্ছি ওই ক্ষত নিয়েও ও আমার কাছে নিখুঁত, তাই চাচ্ছি না। রুবি হেসে ফেলে। পরপর বলে ওঠে, তোমার ছেলে মানুষকে আমি সাধুবাদ জানাতে পারলাম না সামিন। এটা ওর ভালোর জন্য করা হবে, সেটা তুমিও জানো। ও তোমার চোখে নিজেকে দেখবে, সে কথা ঠিক, কিন্তু কখনো কখনো তো নিজেও নিজেকে দেখবে, তাই না? সামিন চুপ করে থাকে। রুবি হাসতে হাসতে বলে, তোমাকে দেখলে অবাক হতে হয় সামিন। একটা মেয়ে তোমাকে এভাবে দখল করে নিয়েছে, সত্যি মেয়েটির মধ্যে কিছু তো আছে। একটু থেমে রুবি বলতে থাকে, সিঙ্গাপুর গিয়েছো, সব রেডি, এখন সার্জারিটা করিয়ে ভালোই ভালোই ফিরে আসো। বোকা বোকা কথা বলে নিজেকে মহাপুরুষ সাজানোর প্রয়োজন নেই। তুমি তাকে ভালোবাসো, তার ক্ষত নিয়ে তোমার আপত্তি নেই, তাই বলে একটা মেয়ের শরীরে ক্ষত নিয়ে ঘুরবে? বোকা ছেলে, রাখো এখন। রুবি ফোন কেটে দেয়। সামিন খোলা বারান্দায় দাঁড়িয়ে আশেপাশের দৃশ্য উপভোগ করতে থাকে। এখন দুপুর। তার চোখের পাতা 1 মিনিটের জন্য লাগেনি। ঘাড় ঘুরিয়ে রুমের ভেতরে বিছানায় ঘুমন্ত আলোকে দেখে। গভীর ঘুমে আচ্ছন্ন আলো।
ধীরে ধীরে আলোর বিছানার কাছে এগিয়ে গিয়ে একপাশে চুপচাপ বসে। তারপর আলোর মুখের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে কপালে একটা চুমু বসাতেই যাচ্ছিল, তখনই আলো চোখ খুলে পিটপিট করে তাকায়। সামিন থতমত খেয়ে যায়। আলো ধীরে ধীরে উঠে বসে আশেপাশে তাকায়। সামিন বলে, দুপুর হয়ে গিয়েছে, তাই ডাকতেই যাচ্ছিলাম তোমাকে। খিদে পেয়েছে খুব। আলো চোখ ডলে সামিনের দিকে তাকায়। মানুষটা সম্ভবত এইমাত্র গোসল সেরেছে, চুলগুলো ভেজা। ঘুম ঘুম কণ্ঠে বলে ওঠে, আমাকে একটু সময় দিন, আমি রেডি হচ্ছি। চোখ থেকে এখনো ঘুম সরে যায়নি আলোর। উঠে দাঁড়াতে গিয়ে টলতে থাকে। সামিন শক্ত করে ধরে ফেলে। মাথা ঘুরিয়ে আলো তাকায় সামিনের দিকে। তারপর ওয়াশরুমে ঢুকে আলোর লাগেজে থেকে একটা শাড়ি বের করে বিছানার উপর রেখে সামিন নিজেও রেডি হয়ে নেয়। মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হতে আলোর চোখ চলে যায় বিছানার উপরে রাখা শাড়িটার দিকে। মাথা ঘুরিয়ে সামিনের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় সে। হাত ঘড়িটা হাতে পড়ে নিয়ে সামিন বলে, ওই শাড়িটা পরো। আলো এগিয়ে গিয়ে শাড়িটা হাতে তুলে নিয়ে বিরক্ত ভঙ্গিতে বলে, কমলা আমার অপ্রিয় একটি রং। আমারও অপ্রিয়, কিন্তু কমলা রঙের শাড়িতে তুমি আমার প্রিয়। আলো শাড়ি হাতে চুপচাপ দাঁড়িয়ে থাকে। সামিন বলে, তৈরি হয়ে থাকো, আমি নাফিসা আন্টির কাছে যাচ্ছি কথা বলতে। একটু পর এসে তোমাকে নিয়ে যাব। সামিন চলে যায় দরজা লক করে। আলো নিজেকে জড়িয়ে নেয় কমলা রঙের সিল্কের শাড়িটাতে। মুখে আঁচল তুলে সে বুঝতে পারল সামিনের কথা মিথ্যা নয়। এই রংটাতে তাকে মানায়। শ্যামলা ধাঁচের মেয়েদের উচিত এই রংটা পরে দেখা। নিজেরাই নিজেদের দেখে মুগ্ধ হয়ে যাবে। ফোনের রিংটোন বেজে উঠলে আলোর ঘোর কেটে যায়। ওটা সামিনের ফোনের রিংটোন। ফোনটা ফেলে রেখে গিয়েছে ওই লোকটা। রিংটোন বাজতে বাজতে কেটে যায় প্রথমবার। আলো চুপচাপ দাঁড়িয়ে থাকে। পরক্ষণে আবারও বেজে ওঠে রিংটোন। অনেকটা দ্বিধা নিয়ে সে ফোনটা হাতে তুলে দেখতে পায় ইসমামের ফোন। চোখে মুখে অস্বস্তি ছেয়ে যায় তার। ফোনটা রেখে দেয় সে, কিন্তু ইসমাম অনবরত ফোন দিয়ে যাচ্ছে। শেষমেশ আলো সংকোচের সাথে ফোনটা রিসিভ করে কানে ধরে। ওপাশ থেকে ইসমাম বলে ওঠে, ভাইয়া। আমি। আলো অস্ফুট স্বরে বলে। ইসমাম কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলে, ভাইয়া কোথায়? একটু বাইরে গিয়েছেন। আসলে বাবার ডেথ সার্টিফিকেট দরকার ছিল। মেজো ভাইয়াকে ফোন দিয়েছিলাম, সে আউট অফ দ্য সিটি, ঈশিতা ভার্সিটিতে। আমার জানা মতে ভাইয়া ল্যাপটপে কপি আছে, একটু বলে দিবে ভাইয়াকে? ইটস আর্জেন্ট। আচ্ছা, আসলেই বলবো। দুজনাই চুপচাপ হয়ে যায়। ক্ষণবাদে ইসমাম বলে ওঠে, এখানে ঘুরতে যাওনি কোথাও? নিয়ে গিয়েছিলেন উনি কাল সেন্তোসা আইল্যান্ড। ছবি তুলনি দুজন? না। আচ্ছা, আজ ছবি তুলবে, ভাইয়াকে বলবে আমাকে পাঠিয়ে দিতে। আমার বন্ধুরা তোমাদের দেখতে চেয়েছে। আলোর অস্বস্তি হচ্ছে, ফোনটা রাখতেও পারছে না। ইসমাম খুবই আগ্রহ নিয়ে কথা বলছে। সামিন দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখে আলো তার ফোন কানে ধরে দাঁড়িয়ে আছে। আলোর দিকে তাকিয়ে বলে ওঠে, কে ফোন দিয়েছে? আলো ফোনটা এগিয়ে দিতে দিতে বলে, আপনার ভাই। কে? ইলহাম? না, ইসমাম। ফোনটা নিয়ে সামিন কিছুক্ষণ কথা বলে ফোন রেখে ল্যাপটপ নিয়ে বসে। তারপর তার বাবার ডেথ সার্টিফিকেটের কপি ইসমামকে পাঠিয়ে দেয়। আলো আমতা আমতা করে বলে, আপনার পারমিশন না নিয়ে আপনার ফোন ধরেছি। আসলে ও বারবার ফোন দিচ্ছিল। আপনি কি মাইন্ড করলেন? সামিন অবাক হয়ে আলোর দিকে তাকায়। কিছুক্ষণ তাকিয়ে থেকে ঠান্ডা গলায় বলে, অবশ্যই মাইন্ড করেছি। এত মাইন্ড করেছি যে আমার তো রাগে তোমাকে চুমু দিতে ইচ্ছা করছে। আলো বুঝতে পেরে যায় সামিন মজা করছে। সে ঘুরে আয়নার সামনে দাঁড়িয়ে চুলে খোপা বেঁধে নেয়। সামিন উঠে দাঁড়িয়ে আলোর কাছে চলে যায়। পেছন থেকে আলোকে জড়িয়ে ধরে আয়নায় আলোর প্রতিবিম্বের দিকে তাকিয়ে থাকে অপলক। আলোর কাঁধে থুতনি ঠেকাতে পুরুষালী রুক্ষ কাঁধের স্পর্শে আলো শিওরে উঠে চোখ নামিয়ে নেয়। জানালা দিয়ে রোদ এসে আলোর মুখে পড়েছে। তাকে দেখে মনে হচ্ছে চীনামাটির কোনো পুতুল। সামিন মুগ্ধ হয়ে তার স্ত্রীকে দেখতে থাকে। ঘোর লাগা কণ্ঠে কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে ওঠে, বধূ, কোন আলো লাগলো চোখে, বুদ্ধি দীপ্তি রূপে ছিলে সূর্যলোকে। আলো এক পলক সামিনের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে, খেতে যাবে না? সামিন আলোকে ছেড়ে দিয়ে বলে, ভালো কথা মনে করালে, ভুলেই বসেছিলাম। চলো, নাফিসা আন্টিরা ওয়েট করছে, তাদের সাথে লাঞ্চের ইনভিটেশন রয়েছে আমাদের। আলো সামিনের পিছু পিছু রুম থেকে বের হয়। দরজা লক করে ঘুরে দাঁড়িয়ে সামিন আলোকে দেখতে থাকে। আলো সামিনের থেকে চোখ সরিয়ে নিজেকে দেখে। তারপর আবারও সামিনকে বলে, কিছু কি অসুবিধা হয়েছে? সামিন ম্লান হাসে। তারপর আলোর আঁচল টেনে ডান কাঁধে তুলে দিয়ে বলে, এইবার ঠিক আছে। চামচ নাড়ার টুংটাং আওয়াজ হচ্ছে। আলো প্লেটের খাবারটা নাড়াচাড়া করতে করতে বারবার সবার দিকে তাকাচ্ছে। সামিন নাফিসা কালাম এবং তার হাজবেন্ডের সাথে গল্প করছে। আলো নাফিসা কালামকে দেখে। ভদ্রমহিলা শার্ট প্যান্ট পরেছেন, গলা একটা স্কার্ফ পেঁচিয়ে রেখেছে।
তারা গল্প থামিয়ে তিনজনই আলোর দিকে তাকায়। নাফিসা বলে, কি ব্যাপার চুপচাপ যে, বোর হচ্ছ নাকি? আলো মাথা নাড়ায় বিনয়ের সাথে বলে, না আন্টি, আমি খেতে খেতে কথা বলতে পারি না। খাচ্ছ কই? সামিনের প্রশ্নে আলো তার দিকে তাকায়। সামিন আলোর চোখের দিকে তাকিয়ে কথাটা বলে দৃষ্টি নামিয়ে তার প্লেটে রাখে। তারপর আলোর প্লেটে খাবার সার্ভ করে দিতে দিতে নাফিসার সাথে কথা বলতে থাকে। আলো নিজের প্লেটের দিকে বিরস মুখে তাকিয়ে আছে। এত খাবার সে কিভাবে খাবে? সে কি রাক্ষস নাকি? তারা এসেছে বে সংলগ্ন একটা 5 স্টার রেস্টুরেন্টে। কিছুক্ষণের মধ্যেই নাফিসা কালামের বেশ কিছু চাইনিজ এবং ইন্ডিয়ান বন্ধু এসে তাদের সাথে অংশ নেয়। নাফিসা কালাম তাদের আলো আর সামিনের সাথে পরিচয় করিয়ে দেয়। সামিন আলোর দিকে তাকিয়ে নিচু স্বরে বলে, কোনো অসুবিধা হচ্ছে? আলো মাথা নাড়ায়। খেতে খেতে চুপচাপ দেখতে থাকে সামিনকে। যথেষ্ট সামাজিক একজন লোক, যেভাবে বিদেশিদের সাথে আড্ডা দিচ্ছে, কে বলবে এই লোক পেশায় একজন পলিটিশিয়ান। কেমন ফুরফুরে মেজাজে কথা বলছে সবার সাথে। আমরা এখন কোথায় যাচ্ছি? দলের থেকে পিছিয়ে পড়ায় সামিনের দিকে তাকিয়ে আলো প্রশ্ন করে। সামিন বলে, আর্ট মিউজিয়াম, সেখান থেকে আরো বেশ কয়েকটি জায়গা। কেন, অসুবিধে আছে? আলো মাথা নাড়ায়। সবাই হাঁটছে জোড়ায় জোড়ায়। স্বামীরা তাদের স্ত্রীদের কোমর জড়িয়ে হাঁটছে। ওসব দেখে আলোর মুখটা লজ্জায় টকটকে লাল হয়ে যাচ্ছে। তাদের থেকে কয়েক গজ সামনে হাঁটছে নাফিসা কালাম ও তার হাজবেন্ড। তার হাজবেন্ড থেকে যেভাবে জড়িয়ে ধরে হাঁটছে তাতে মনেই হয় না তাদের বয়স 50 পেরিয়েছে। পোশাকে চালচলনে খুবই আধুনিক এই জুটি। হাঁটতে হাঁটতে সামিন আর চোখে এক পলক আলোকে দেখে। ঠোঁট বাঁকিয়ে হেসে নিজের ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে আলোর বাঁ হাতের কনিষ্ঠ আঙ্গুল জড়িয়ে রাখে। আলো চমকে উঠে তাদের হাতের দিকে তাকায়। তারপর ধীরে ধীরে সামিনের চোখের দিকে তাকায়। সামিন সামনে জুটিদের দিকে তাকিয়ে আলোকে বলে, ওটা সুন্দর। তারপর নিজেদের হাতের দিকে তাকিয়ে বলে, তবে এটা বেশি সুন্দর। আলো চুপ করে হাঁটতে থাকে আর চোখে বারবার নিজেদের হাতের দিকে তাকাচ্ছে। মনে মনে বলে ওঠে, এটা আসলেই সুন্দর, এটা সব থেকে সুন্দর মেয়র সাহেব। আর্ট মিউজিয়াম পৌঁছে যে যার বেটার হাফকে নিয়ে আলাদা হয়ে ঘুরে ঘুরে দেখতে থাকে সবকিছু। সামিনের পাশে আলো চুপচাপ হাঁটছে। হঠাৎ একটা স্ট্যাচুর পাশে সামিন দাঁড়িয়ে পড়ে। আলো মুখ তুলে সামিনের দিকে তাকায়। আলোর দিকে তাকিয়ে সামিন বলে, এখানে দাঁড়াও। কেন? ছবি তুলবো তোমার। আলো চুপচাপ দাঁড়িয়ে থাকে। সামিন আলোর ছবি তুলতে তুলতে বলে, ঈশিতা পাগল বানিয়ে ফেলেছে তোমার ছবি দেখবে বলে। কই, হাসো। আলো মুচকি হাসে। সামিন তখনই আলোকে ক্যামেরা বন্দি করে ফেলে। তারপর সেলফি ক্যামেরা অন করে বলে, চলো আমরা ছবি তুলি। ইসমাম চেয়েছে আমাদের দুজনের ছবি, ওর বন্ধুরা দেখবে। আলোর গোটা মুখে অস্বস্তি ছেয়ে যায়। সামিন আলোর ঘনিষ্ঠ হয়ে দুজনে দাঁড়িয়ে দুজনের একটা হাস্যোজ্জ্বল ছবি তুলে নেয়। তারপর বলে ওঠে, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি ওকে। ইসমাম তোমাকে খুবই পছন্দ করে। তুমি জানো না, যখন তোমার সাথে আমার শত্রুতা ছিল তখন ফোন করেই বলতো, ভাইয়া মেয়েটাকে শাস্তি দিও না, মেয়েটাকে কিছু করো না। আলোর অস্বস্তি বাড়ছে। সে প্রসঙ্গ পাল্টে বলে, ওই দিকে নিয়ে যান আমাকে, ওই দিকটা ঘুরে দেখবো। সামিন হেসে আলোর হাত ধরে তারপর সামনে এগিয়ে যায়। ঘোরাঘুরি শেষ করে সবাই এসেছে শপিং মলে। সামিন আলোকে এক পলক দেখে বলে, যাও ঘুরে দেখো, কিছু পছন্দ হলে আমাকে বলবে। আচ্ছা থাক, তুমি বরং কার্ডটা নিয়ে যাও। আলো অবাক হয়ে সামিনের দিকে তাকিয়ে বলে, আমি কি কিনবো? আমার কোনো কিছুর প্রয়োজন নেই। আর গতকালই তো কত কিছু শপিং করলেন। বিদেশে মানুষ রোজ রোজ আসে না আলো, যাও দেখো কিছু পছন্দ হয় কিনা। আর নিজের জন্য না হলে বাড়ির সবার জন্য দেখতে থাকো। তোমার আমার উভয়ের শ্বশুরবাড়ির জন্য খালি হাতে দেশে ফিরলে ইস্যু আমাকে ছাড়বে না। আর আমার শ্যালক দুটো মনে মনে ভাববে ওদের দুলাভাই কিপটে। আলো হাসে নিচু স্বরে বলে, ঠিক আছে, আপনিও আসুন। সামিন আতঙ্কিত গলায় বলে, খেপেছ? মহিলা পার্টির মধ্যে আমি ঢুকবো না। আলো ঘাড় ঘুরিয়ে নাফিসাদের দিকে তাকায়। তারা আলোর জন্য দাঁড়িয়ে আছে। সামিন বলতে থাকে, ওনাদের সাথে গিয়ে দেখো সবকিছু, আমি এখানে বসে কফি খেতে থাকি। আলো মাথা নেড়ে ধীর পায়ে চলে যায়। নাফিসা কালাম এবং তার বান্ধবীদের সাথে ঘুরে ফিরে সবকিছু দেখতে থাকে। একটা লেডিস শপে ঢুকে সবাই পোশাক দেখতে থাকে। এখান থেকে নেওয়ার মতো আলো কিছু খুঁজে পাচ্ছে না। এমন ধরনের পোশাক তাদের বাড়ির কেউ পরে না। ঈশিতা আপু এত বড়লোক বাড়ির মেয়ে হয়েও এগুলো কখনো পরে না। এখান থেকে কি কিনবে সে? তাই চুপচাপ দাঁড়িয়ে থাকে। নাফিসা কালামের একজন বান্ধবী, যার নাম লি সিনতা, সে একটা নাইটি পছন্দ করে নিজের গায়ে রেখে মিররে নিজেকে দেখছে মানাবে কিনা। আলোর হঠাৎ খুব হাসি পাচ্ছে। সে কিছুতেই নিজের হাসি চেপে রাখতে পারছে না। লিনিশিতা আবার তার জন্য একজন ইন্ডিয়ান বান্ধবী শ্যামা পোদ্দারের দিকে তাকিয়ে বলে, দেখো তো
আমাকে মানাবে কিনা? শ্যামা পোদ্দার কপাল কুঁচকে দেখতে থাকে সিনতাকে। আলো হেসে ফেলে। সবাই অবাক হয়ে তাকায় তার দিকে। নাফিসা কালাম বলে, তুমি হাসছো কেন? এসো দেখো এখানে কিছু পছন্দ হয় কিনা। আলো হাসি থামিয়ে নিচু স্বরে বলে, এখানে পছন্দ করার মতো কিছু নেই আন্টি। নেই মানে? এত ভালো ভালো কালেকশন। এই নাইটিগুলো দেখো, এখান থেকে একটা নাও। আলোর কান গরম হয়ে যায়। নাফিসা বলে, এসব বড় না। বেডরুমে কি এভাবে চাচি আমাদের মতো শাড়ির আঁচল পেঁচিয়ে থাকো? স্বামীন আপত্তি করে না? আলোর যদি ক্ষমতা থাকতো তাহলে এক্ষুনি সে মেঝে ফাঁক করে ঢুকে যেত নিচে, কিন্তু তার সেই ক্ষমতা নেই, তাই সে দাঁড়িয়ে থাকে চুপচাপ। নাফিসা কালাম এবং তার বান্ধবীরা এগিয়ে আসে আলোর দিকে। নাফিসা জ্ঞান দেওয়ার মতো করে বলতে থাকে, শালীনতা এক জিনিস, তুমি পুরো দুনিয়ার কাছে থাকবে শালীন। কে নিষেধ করেছে? তাই বলে হাজব্যান্ডের কাছে নিজের ব্যক্তিত্ব ফুটিয়ে তুলবে না? বেডরুমে পড়বে সব। আজকালকার ছেলে মেয়েদের এসব চাচি আম্মাদের মতো লুক মনে ধরে? তোমাকে আসলে গ্রুমিং করাতে হবে। তুমি বাংলাদেশ ফিরে গিয়ে অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আমার বোনঝি আছে, তার সাথে তোমার পরিচয় করিয়ে দেব। আলোর এত অস্বস্তি হচ্ছে সে পালাতেও পারছে না। লিসিনতে একটা টকটকে লাল রঙের নাইটি এনে আলোর হাতে ধরিয়ে দিয়ে বলে, এটা নাও, আজকে তোমার হাজব্যান্ডকে চমকে দাও। আলো হাত থেকে নাইটিটা ফেলে দেয়। লজ্জায় তার মুখ ফ্যাকাশে হয়ে আছে। নাফিসা হেসে বলে, ঠিক আছে, পড়তে হবে না এসব। অন্তত আঁচল পেঁচিয়ে থেকো না প্লিজ। আলোর ডান কাঁধ থেকে নাফিসা শাড়ির আঁচল টেনে নামিয়ে দেয়। শ্যামা পোদ্দার একটা মেরুন রঙের নাইটি এনে বলে, আলো তুমি এটা ট্রাই করে দেখতে পারো। এটা ম্যাক্সি টাইপ, তোমার টাইপ, শালীন নাইট। আলো আর দাঁড়াতে পারে না, ছুটে ওই সবটা থেকে বেরিয়ে যায়। নাফিসা তার বান্ধবীদের সাথে হাসতে থাকে। এভাবে ছুটছো কেন? সামিন অবাক হয়ে তাকিয়ে আছে আলোর দিকে। আলো থমকে যায়। সামিন বলতে থাকে, মনে হচ্ছে কেউ তাড়া করেছে তোমায়। এভাবে ছুটছো কেন? এমনি। আলো অস্ফুট স্বরে বলে। সামিন আলোকে কয়েক পলক দেখে তার দিকে এগিয়ে যায় এবং আবারও তার আঁচল টেনে ডান কাঁধে উঠিয়ে দেয়। আলো সামিনকে দেখছে। সামিন নিচু স্বরে বলে, আন্টি আর তার বান্ধবীরা কোথায়? আলো আঙ্গুল তুলে ইশারা করে সামিনকে দেখিয়ে দেয়। ওই দোকানটাতে। তো তুমি এখানে কেন? যাও ওখানে কিছু পছন্দ করো। আলো চুপ করে দাঁড়িয়ে থাকে। সামিন বলে, আমার যেতেই হবে। আচ্ছা চলো যাচ্ছি। সামিন উদ্যত হয়। আলো সামিনের হাত ধরে টেনে বলে, এই না, ওখানে আপনার যাওয়ার দরকার নেই। সামিন আলোর দিকে তাকায়। আলো আমতা আমতা করে বলে, চলুন অন্য কোনো শপে ঢুকি। এক্সকিউজ মি। ঘুরে দাঁড়ায় সামিন আর আলো। একজন 23-24 বছর বয়সী তরুণী তাদের দিকে এগিয়ে আসছে। সামিন আর কিছু বুঝে ওঠার আগে মেয়েটি সামিনকে একটা উড়ন্ত চুমু দিয়ে বলে, এটা আপনার জন্য হ্যান্ডসাম। হতভম্ব হয়ে তাকিয়ে থাকে সামিন আর আলো। বিদেশি মেয়েটা আরো কাছে চলে আসে। মেয়েটার বান্ধবীরা এসে তাদের ঘিরে ধরে। মেয়েটা চেঁচিয়ে বলে, আমি জিতে গিয়েছি। সামিন ঘাবড়ে গিয়ে আলোর দিকে তাকায়। আলো তাকায় তার দিকে। চোখ মুখ শক্ত করে ফেলেছে সে। বিদেশি মেয়েটি সামিনের দিকে তাকিয়ে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।